প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। তো কি খবর তোমাদের? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি এবং আমাকে দেখতে পাচ্ছ নাকি? আমাকে একটু জানাও। অনেকেই যুক্ত আছো দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ওয়েলকাম। একজন বলেছে ভাই আমি তোমাদের এখানে নতুন। ওয়েলকাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আলভিনা কেমন আছো? তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদের আজকের আইসিটি ক্লাসে মোটামুটি তোমাদের আজকে আইসিটির দুটো অধ্যায় রেখেছি আমি। মোস্ট ইম্পর্ট্যান্ট যে একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার কম্পিউটার নেটওয়ার্ক, এটা নিয়ে আমরা আজকে মোটামুটি ফুল কমপ্লিট করে ফেলবো। এবং এছাড়াও আমাদের প্রথম অধ্যায়ে 30টা গুরুত্বপূর্ণ স্কুলগুলোর এমসিকিউ আজকে আমি রেখেছি, যেগুলো আমরা ইনশাল্লাহ সলভ করাবো। ঠিক আছে? তো এই তো বাবা ভালো আছি। তো তোমরা কি আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ নাকি এবং আমাকে দেখতে পাচ্ছ নাকি? আমাকে একটু জানাও। ফার্স্ট অ্যাট অল একটা কথা বলি, তোমাদের প্রথমের দিকে আমি সেকেন্ড অধ্যায়ের ফুল একটা থিওরিটিক্যাল জিনিসগুলো যে রয়েছে এই জিনিসগুলোর রিক্যাপ রেখেছি একদম সব কিছুই। এবং সেকেন্ড হাফ মানে দ্বিতীয় ঘন্টাতে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা অনেকে ইউটিউবে আছো, অনেকে ফেসবুকে আছো দেখতে পাচ্ছি। ওকে, একটা মিনিট একটু ওয়েট। এক ঘন্টা সময় আছে আপনার, ঠিক আছে। এই লেকচার থেকে দিয়ে দিন। ওকে বাচ্চারা, সরি। ওকে, আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। তোমরা কেমন আছো সবাই? ভাই আমি চাঁদপুর থেকে বলছি। ও তাই নাকি? চাঁদপুরে আমরা অনেকবার গিয়েছি, হয়তো আবার সামনে একবার যাওয়া হবে। বাই দ্য ওয়ে আজকে কিন্তু আমরা ফুল টিচার প্যানেল কক্সবাজার যাচ্ছি রাত্রেবেলা। তো তোমরা কেউ কক্সবাজার থাকলে আমাদের সাথে যুক্ত হতে পারো, আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা করব। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলি, তোমরা যখন এমসিকিউটা সলভিং করবা সেই ক্ষেত্রে তোমরা একটু ফেসবুকে আসবা। ঠিক আছে? কারণ আমাদের ইউটিউবের দিকে দেখা যায় যে কমেন্টগুলো আমি দেখতে পারি না অনেক সময়, যে কে কয়টা রাইট দিলা, ফেসবুকে সেই কমেন্টগুলো থেকে যায়। তো তোমরা একটু ফেসবুকের দিকে চলে এসো, ঠিক আছে, যখন এমসিকিউ এর সলভিং করবা। এবং অবশ্যই ক্লাসটা তোমরা একটু শেয়ার দিয়ে দাও, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার আগে তোমাদের এটা বেশ কাজে দিবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বর্ষা? রহমান ভালো আছো? প্রথম দাস আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি, তোমাদের দুয়াতে অনেক অনেক ভালো আছি। ওকে, চট্টগ্রাম থেকে। ওকে ক্লিয়ার, হ্যাঁ বাবা ক্লিয়ার। ওকে ঠিক আছে। তো ঠিক আছে, তো চলো আমরা, স্যার আপনার মজা করবেন আর আমরা না পূজা মিত্রা, ইনশাল্লাহ ভালো কিছুই হবে তোমাদের সাথেও, টেনশন করো না। মাত্র 2 দিনের ব্যাপার, শনিবার রবিবার সোমবার থেকে আবার আমরা চলে আসবো, তোমাদের রিক্যাপ ক্লাস চলমান থাকবে। শনি রবিবারের সাপোর্টিং টিচাররা আছে, তারা তোমাদের ক্লাস নেবে। আর বাচ্চারা আমি দেখতে চাই তোমরা আমার ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার আগে এটা তোমরা খুঁজবা, তো এই জন্য একটু শেয়ার দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। ওকে, তো বাচ্চারা অনেকেই চলে এসে, তো সবাইকেই আমি সালামের উত্তর দিই ওয়ালাইকুম আসসালাম, এবং যারা আসছো তাদের জানাই আসসালামু আলাইকুম। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে? হ্যাঁ, আমরা দেরি না করি, অনেক বড় একটা অধ্যায়, তো আমরা চলো শুরু করে দিচ্ছি। ওকে, তো বাচ্চারা প্রথমেই আমরা একটু নেটওয়ার্কের ধারণা নিয়ে আলাপ আলোচনা করব। আসলে কম্পিউটার নেটওয়ার্ক এই অধ্যায়টা কেন এত গুরুত্বপূর্ণ জানো? এখানকার যে নেটওয়ার্ক রিলেটেড কিছু তথ্য রয়েছে, যেমন টপোলজি, তারপরে নেটওয়ার্কিং, যে বিস্তারের উপর বা সীমার উপর, যে আমরা ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এই যে এই টপিকগুলো আছে, এই টপিকগুলা তোমাদের ইন্টারমিডিয়েটেও কাজে দিবে। ইন্টারমিডিয়েটেও এই জিনিসগুলো আছে। ঠিক আছে? এমনকি কেউ যদি কম্পিউটার সায়েন্স নাও তখন এই জিনিসগুলো আরও বিস্তারিত তোমরা জানতে পারবা নেটওয়ার্কিংয়ে। তো বুঝতেই পারছো যে কেন এটা এতটা গুরুত্বপূর্ণ। তো আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টগুলো দেখছি, তো তোমাদের যখন এমসিকিউগুলো নিব তখন আরও বেশি করে দেখব।
ওকে, হাই অম্মেশা, চলে এসেছো, ভেরি গুড। তো বাচ্চারা আবারও বলতেছি, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। ওকে ওকে, তো চলো আমরা একটু দেখে নেই। আমাদের প্রথমেই রয়েছে কি নেটওয়ার্কের ধারণা। আসলে বাচ্চারা নেটওয়ার্ক বলতে কি বুঝায়? নেটওয়ার্ক বলতে বুঝায় যোগাযোগ করা, তাই না? একজন আরেকজনের সাথে কি করা? যোগাযোগ করা, নেটওয়ার্ক। তো কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝায়? তোমরা যদি একটু ডেফিনেশনটা দেখো, কম্পিউটার নেটওয়ার্ক বলতে বুঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃযোগাযোগ। আন্ত মানে কি? নিজেদের ভেতরে অভ্যন্তরীণ যোগাযোগ। দুইটাও কম্পিউটার হতে পারে বা তার বেশি কম্পিউটারে হতে পারে। এদের ভেতর যে যোগাযোগটা হয় তাকে আমরা বলে থাকি কম্পিউটার নেটওয়ার্ক। তাদেরকে আমরা কি বলে থাকি? কম্পিউটার নেটওয়ার্ক। ওকে ওকে, তো দেখো আমরা যদি একটু জিনিসটা একটু প্র্যাকটিক্যালি একটু দেখি তাহলে আরো ভালো হয়। ধরো আমাদের 4টা কম্পিউটার আছে, 4টা কম্পিউটার আছে, এরকম 4টা কম্পিউটার। তো এই যে আমাদের 4টা কম্পিউটার আছে, এই কম্পিউটারগুলোর ভেতরে আমরা কি করব? যোগাযোগ করাবো, ঠিক আছে? তো আমরা ধরে নাও কম্পিউটারগুলোকে তার দ্বারা যুক্ত করে দিলাম। কম্পিউটারকে কি দ্বারা যুক্ত করে দিলাম? প্রত্যেকটা কম্পিউটারকে তার দ্বারা যুক্ত করে দিলাম, ঠিক আছে? এই যে কম্পিউটারকে তারগুলো দ্বারা যুক্ত করে দিলাম, এর ফলে কি হলো? কম্পিউটারগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে গেল এবং তারা একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কি করতে পারবে? যোগাযোগ করতে পারবে, নিজেদের ভেতর থাকা যে কোনো ধরনের তথ্যগুলো শেয়ার করতে পারবে। এটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। ধরো এটা এ স্টুডেন্টের কম্পিউটার, এটা এ স্টুডেন্টের কম্পিউটার, এটা বি, এটা সি এবং এটা ডি। এখন আমাদের এই যে সি কম্পিউটার রয়েছে, এর কাছে ম্যাথস নোটস আছে, এর কাছে সায়েন্সের নোট আছে, এর কাছে আইসিটির নোটস আছে এবং এর কাছে ধরো তোমাদের বাংলার নোটস আছে। তো এখন এরা কিন্তু চাইলেই যে কোনো কম্পিউটার থেকে যে কোনো নোটস শেয়ার করতে পারবে। এটা হলো কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা। এই নেটওয়ার্কটা আবিষ্কার করাই হয়েছিল মোটামুটি তথ্যগুলো শেয়ার করার জন্য, রিসোর্সগুলো শেয়ার করার জন্য। তো আমরা কি কম্পিউটার নেটওয়ার্কটা বুঝতে পেরেছি? আমাকে একটু জানাও। সবাই সাথেই যোগাযোগ হবে ইনশাআল্লাহ। হয়তো এবার কক্সবাজার যাচ্ছি, সামনের বার হয়তো তোমাদের এলাকায় একটা জায়গায় চলে যাব। তো তোমরা একটু বলো যে তোমরা কি এটা বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, প্রথমাই বলেছিলাম, হয়তো তাড়াহুড়ায় প্রথম বলে ফেলেছিলাম, ঠিক আছে? ওকে, তো বাচ্চারা একটু আমাকে জানাও তোমরা কি কম্পিউটার নেটওয়ার্কটা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। ওকে, তোমরা কি কম্পিউটার নেটওয়ার্কটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। হ্যালো, ওকে, হ্যাঁ, ওকে, সবাই কি কম্পিউটার নেটওয়ার্কটা বুঝেছো নাকি বলো? আর তোমাদের সাথে কিন্তু অনেকদিন পরে আজকে ক্লাস হইলো আমার, তাই না? অনেকদিন ধরে তোমাদের ক্লাস নেওয়া হয় না। হাই নুশু, কেমন আছো? ওকে, জি স্যার, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তো আমরা মোটামুটি কম্পিউটার নেটওয়ার্কটা বুঝতে পারলাম। আচ্ছা, তো তারপরে দেখো কি রয়েছে, সার্ভার। আচ্ছা, সার্ভারটা কি বাচ্চারা? সার্ভার হলো একটা শক্তিশালী কম্পিউটারও হতে পারে, আবার এমন একটা কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার যেখানে সফটওয়্যার ইমপ্লিমেন্ট করা আছে। দেখো, আমরা যখন একটা ব্রাউজার থেকে একটা ওয়েবসাইটের রিকোয়েস্ট দেই, তাই না? ফর এক্সাম্পল আমি যদি একটু বুঝাই জিনিসটা, ধরো আমাদের এটা পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে? এটা আমাদের পার্সোনাল কম্পিউটার। তো আমি পিসি দ্বারা বুঝাইলাম, পিসি পার্সোনাল কম্পিউটার। এখন আমার এই পিসি থেকে আমি কি করব? আমি ফেসবুকে প্রবেশ করব। আচ্ছা, তো এই ফেসবুকে প্রবেশ করার জন্য ব্রাউজারে ক্লিক করলাম, রিকোয়েস্ট দিলাম। রিকোয়েস্ট দেওয়ার পরে আমাদের এই যে রিকোয়েস্টটা আমরা পাঠাচ্ছি, বাচ্চারা একটু যদি খেয়াল করো সবাই, এই রিকোয়েস্টটা কোথায় যাবে? এটা একটা সার্ভারের কাছে যাবে। সার্ভার মানে একটা কম্পিউটার বা সফটওয়্যার ইনস্টলেড কম্পিউটার।
ঠিক আছে? এবং তুমি যে রিকোয়েস্টটা দিয়েছো এই সার্ভারটা সেই রিকোয়েস্টটা নিয়ে যেয়ে সে দিবে আরেকটা কম্পিউটারকে যেখানে এই ফেসবুকটা আছে। তার মানে সার্ভারটা মূলত একটা শক্তিশালী কম্পিউটার বা একটা শক্তিশালী কম্পিউটার যেখানে সফটওয়্যার ইনস্টলেড আছে। সে কি করে? সে তোমার রিকোয়েস্টটা নিয়ে আসলে তুমি যে তথ্যে যেতে চাও সেখানে সেটা পৌঁছে দেয় এবং সেখানে যদি তোমার অ্যাক্সেস থাকে যে তুমি এই কম্পিউটারটাতে বা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবা, তাহলে সেই অ্যাক্সেস অনুযায়ী সে তোমাকে সেই ফলাফলটা বা ওয়েবসাইটটা এনে দেয়। সার্ভার মানে সার্ভ করা, সে তোমাকে কি করে? সার্ভ করে। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গেছো, ঠিক আছে? তো রেস্টুরেন্টে যাওয়ার পরে তুমি খাবার অর্ডার দিচ্ছ। এখন তুমি যে খাবারটা অর্ডার দিচ্ছ এই খাবারটা কে নিচ্ছে? একটা ওয়েটার নিচ্ছে, তাই না? এই ওয়েটারটাই হলো আমাদের সার্ভার, ঠিক আছে? যে কি করে? যে আমাদের সার্ভ করে। আমরা যে রিকোয়েস্টটা দিচ্ছি সেই রিকোয়েস্ট অনুযায়ী সে আমাদেরকে ওয়েবসাইট এনে দেয়, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝা গেছে? আমাদের কি সার্ভারটা বুঝতে পেরেছি বাচ্চারা? দেখো এখানে ডেফিনেশনটা আমি দিয়ে দিয়েছি। সার্ভার হলো একটি শক্তিশালী কম্পিউটার বা সফটওয়্যার সিস্টেম যা নেটওয়ার্কের মাধ্যমে অন্য কম্পিউটার বা ডিভাইস ক্লায়েন্টে তথ্য, ডাটা, বিভিন্ন সেবা প্রদান করে, ঠিক আছে? তো আশা করি তোমরা সার্ভারটা বুঝতে পেরেছো। ওকে, তোমরা কি সার্ভারটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও বাচ্চারা, সার্ভারটা কি ক্লিয়ার? একটু আমাকে জানাও। সবাই কি সার্ভারটা ক্লিয়ার? ওকে, সবাই একটু আমাকে জানাও সার্ভারটা কি ক্লিয়ার নাকি, একটু আমাকে জানাও। একটু জানাও বাচ্চা, সার্ভারটা কি বুঝতে পেরেছ? একটু আমাকে জানাও যে সার্ভারটা কি। এটা একটা শক্তিশালী কম্পিউটার যেখানে আমাদের সফটওয়্যার ইনস্টলেড থাকে এবং আমরা যে তথ্যগুলো ব্রাউজারে দিয়ে থাকি সেই তথ্যের উপর ডিপেন্ড করে সে আমাদেরকে রেসপন্স এনে দেয় আর কি। ওকে, ক্লিয়ার? ওকে, অল ক্লিয়ার। ওকে, সবাই একটু জানাও। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আরেকবার। ওকে, রুমা আফরোজা ক্লিয়ার, জান্নাত ওকে, ঠিক আছে। ওকে, একটা স্টুডেন্ট বলেছে আরেকবার। দেখো জিনিসটা খুবই সিম্পল। সার্ভার তোমরা যদি একটা লাইব্রেরিয়ানের সাথে তুলনা করো, একটা লাইব্রেরিতে অনেক বই থাকে, তাই না? এখন সব বইয়ের নাম তো আমরা জানি না, বা জানলেও মানে বইয়ের নাম জানি বাট বইগুলো কোথায় আছে, কোন জায়গাতে আছে সেটা তো আমরা জানি না। তো এই কাজটা লাইব্রেরিয়ান কিন্তু খুব ভালো জানে। সে কী করে? তুমি যে বইটা চাচ্ছ সে সেই বইটা খুঁজে এনে তোমাকে দেয়। সেম কাজটা আমাদের কম্পিউটারের, আমরা যখন কোনো তথ্য সার্চ দেই বা কোনো ওয়েবসাইটে ঢুকতে চাই তখন একটা সার্ভার থাকে যেটা একটা আসলে কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার যেখানে সফটওয়্যার ইনস্টলেড থাকে এবং সে কী কাজ করে? সে 24 ঘন্টায় অন থাকে এবং তাকে যে তথ্যগুলো দেওয়া হয় সেই তথ্যগুলো সে নিয়ে এসে তোমাকে দেয়। বুঝতে পেরেছ? দেখো ব্যাপারটা যদি আমি আরেকটা বার বুঝাই আর কি। তো আমি যেটা বলতেছিলাম এটা হলো আমাদের পার্সোনাল কম্পিউটার, এটা ধরো আমাদের সার্ভার। ওকে, এটা আমাদের কি? এটা সার্ভার, এস দ্বারা প্রকাশ করলাম সার্ভার। এবং এটা হলো আমাদের একটা ডেটা স্টোরেজ। ওকে, এটা হলো আমাদের একটা ডেটা স্টোরেজ। তো তুমি যখন তোমার কম্পিউটার থেকে একটা তথ্য দিচ্ছ, সেই তথ্যটা আমাদের সার্ভারে যায়। সার্ভারে যাওয়ার পরে সেই সার্ভার সেই তথ্যের উপর ডিপেন্ড করে তুমি যেখানে যেতে চাচ্ছ সেইখানে সে একটা রিকোয়েস্ট পাঠায়। ধরো এটা আমাদের ডেটা স্টোর যেখানে সকল তথ্য আছে। তো ওকে, তো এখানে সে কি করে? সে তথ্যগুলো পাঠিয়ে দেয় যে তুমি এই রিকোয়েস্টটা দিয়েছো। ধরো তুমি ফেসবুকে যেতে চেয়েছো, তো ফেসবুকের আইপি অ্যাড্রেস নিয়ে সে এখানে চলে যাবে। চলে যাওয়ার পরে বলবে এই ইউজারটা আপনার কাছে প্রবেশ করতে চাচ্ছে। যদি এখানে তোমাকে অনুমতি দেওয়া থাকে যে হ্যাঁ তুমি প্রবেশ করতে পারবা, তাহলে সে সেটার পারমিশন দিয়ে দিবে এবং পারমিশন দেওয়ার পরে এই সার্ভারটা আবার তোমাকে সেখানে নিয়ে যাবে। তো মূলত আমাদের এই সার্ভারটা এইভাবেই কাজ করে। বোঝা গেছে ব্যাপারটা? আশা করি এখন ক্লিয়ার। ওকে, ওকে, ওকে। তো এই পর্যন্ত কি ক্লিয়ার? সবাই আমাকে একটু জানাও। ওকে, সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? বলো। ওয়ালাইকুম আসসালাম। ওকে, এখন তো আশা করি সার্ভারটা বুঝতে পেরেছ।
ওকে, সার্ভার কি ক্লিয়ার বাচ্চারা? একটু আমাকে জানাও। ওকে, সবাই ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তো মোটামুটি আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। ওকে, ঠিক আছে। ওকে ওকে, তো ঠিক আছে, সবাই তাহলে বুঝতে পেরেছ। ঠিক আছে, তো আমরা মোটামুটি সার্ভার সম্পর্কে জানতে পারলাম। এখন দেখো ক্লায়েন্ট, আসলে ক্লায়েন্টটা কি? ক্লায়েন্টটা হলো আমরা, ঠিক আছে, মানে ইউজার যারা, ঠিক আছে, তাদেরকে আমাদের বলা হয় ক্লায়েন্ট। যারা সাধারণত কম্পিউটার ইউজ করে তাদেরকে ইউজার বা ক্লায়েন্ট বলা হয়ে থাকে। এই ব্যাপারটা খুবই সহজ সোজা, আশা করি তোমরা বুঝতে পারবা। ক্লায়েন্ট বলতে সাধারণত এমন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কম্পিউটার সিস্টেমকে বোঝায় যারা অন্য কারো কাছ থেকে পেশাদার সেবা, পরামর্শ বা তথ্য নিয়ে থাকে, ঠিক আছে, এদেরকে আমাদের বলা হয় ক্লায়েন্ট। যেমন তুমি চ্যাটজিপিটিকে যখন কিছু জানতে চাও বা গুগলের কাছে কিছু জানতে চাও, তুমি তখন সেই ক্ষেত্রে ইউজার বা ক্লায়েন্ট হয়ে যাও। ধরো তোমরা আমার কাছে শিখতেছো, তার মানে তোমরা আমার ক্লায়েন্ট। এই ব্যাপারটা আশা করি খুবই সহজ, বুঝতে পেরেছ। ওকে, তারপরে দেখো আমাদের আছে মিডিয়া। আচ্ছা, মিডিয়া মানে কি? মিডিয়া মানে হলো মাধ্যম। মাধ্যম মানে কি বাচ্চারা? দেখো, সাধারণত একটা কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসগুলো ইন্টারনেটের সাথে বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে সংযুক্ত হওয়ার জন্য এই মাধ্যমগুলো ব্যবহার করে, ঠিক আছে। যেমন ধরো আমাদের যে কম্পিউটারগুলো থাকে সেগুলো আমরা তারের মাধ্যমে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে থাকি না, ওয়াইফাইয়ের যে তারগুলো থাকে সেই তারগুলোর সাথে সংযুক্ত করে থাকি। তো এই তারগুলো আবার তোমরা যে টেলিভিশন ইউজ করো তার সাথেও কিন্তু কোএক্সিয়াল কেবল থাকে। আবার আমরা যে নেট ইউজ করি সেটার সাথে আমাদের অপটিক্যাল ফাইবার থাকে, তাই না? তো দেখো একটু যদি এখানে একটু খেয়াল করো যে আমাদের এই যে বৈদ্যুতিক তার রয়েছে, কোএক্সিয়াল তার রয়েছে, তারপরে অপটিক্যাল ফাইবার রয়েছে। এগুলা হলো মিডিয়া, মানে মাধ্যম, যার মাধ্যমে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসগুলো নেটওয়ার্কের সাথে বা কম্পিউটারের সাথে সংযুক্ত হতে পারে, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা একটু খেয়াল করো। তোমাদের কোএক্সিয়াল কেবলগুলো হলো আমাদের ডিশ লাইনে যে তারগুলো থাকে সেইগুলো, ঠিক আছে, এগুলোকে বলা হয় কোএক্সিয়াল কেবল। আর অপটিক্যাল ফাইবারটা কোনটা? অপটিক্যাল ফাইবার হলো এক ধরনের সরু কাঁচ তন্তু, এটা কাচের দ্বারা তৈরি, এগুলাকে বলা হয় অপটিক্যাল ফাইবার। তো এগুলাকে আমরা মিডিয়া বা মাধ্যম বলি, ঠিক আছে। তো ব্যাপারটা কি বোঝা গেছে? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। ওকে, তো আচ্ছা, তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আমাকে একটু বলো। ওকে, তো ইয়েস স্যার, বুঝেছি। ওকে, যারা এফবি ইউজ করো না তারা এমসিকিউর সময় ইউটিউবে অ্যান্সার করো, সমস্যা নেই। বাট যারা ফেসবুক ইউজ করো তারা একটু এমসিকিউর সময় ফেসবুকে এসো। ওকে, ঠিক আছে। প্রথমা দাস বুঝতে পেরেছো আশা করি। ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। রাবুল ইসলাম ক্লিয়ার স্যার, ঠিক আছে। ওকে, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝেছো। আচ্ছা, তারপরে দেখো আমাদের রয়েছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি। এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিও। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওকে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি। তো দেখো এই এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আসলে কি, এই জিনিসটা একটু ভালো করে বুঝো। এই জিনিসটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে। আসলে এটা একটা হার্ডওয়্যার বা একটা ডিভাইস। তো এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি করে? আমাদের কম্পিউটারগুলো বা ইলেকট্রনিক ডিভাইসগুলো সরাসরি ইন্টারনেটের সাথে যুক্ত হতে পারে না, ঠিক আছে। তো এই ইন্টারনেটের সাথে যুক্ত করার কাজটা করে থাকে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তোমরা যদি দেখো ইমেজটা, আশা করি দেখা যাচ্ছে। তো এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড রয়েছে, এটা সাধারণত আমাদের কম্পিউটারের সাথে লাগানো থাকে মাদারবোর্ডের সাথে। এবং
আমাদের যে ইথারনেট রয়েছে বা আমরা যে কোএক্সিয়াল কেবলগুলো যে ব্যবহার করে থাকি, কোএক্সিয়াল কেবল না সরি, আমাদের যে অপটিক্যাল ফাইবার যে রয়েছে, এই অপটিক্যাল ফাইবারগুলো কিন্তু এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডের সাথেই যুক্ত করা হয়। সাধারণত এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি করে দেখো, আমাদের যে ডেটাগুলো আসে সেইগুলো মাঝে মাঝে অ্যানালগ সিস্টেমে চলে আসে, তাই না? যেমন অপটিক্যাল ফাইবারের কথা যদি বলি আমি, অপটিক্যাল ফাইবারে আমাদের যে তথ্যগুলো আসে সেই তথ্যগুলো কিসের মাধ্যমে আসে? আলোক সিগন্যালে রূপান্তরিত হয়ে আসে। তো এরকমভাবেই তথ্যগুলো আলোক সিগন্যাল বা বিভিন্ন ধরনের অ্যানালগ সিগন্যালে আসতে পারে। তো এই অ্যানালগ সিগন্যালগুলোকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। কারণ কি আমাদের কম্পিউটারগুলোর ভেতরে কাজ করে কিসের মাধ্যমে? ডিজিটাল সিগন্যাল, তাই না? আচ্ছা, ডিজিটাল সিগন্যালটা কি? ডিজিটাল সিগন্যাল মানে হলো 0 এবং 1। সাধারণত আমাদের যে কম্পিউটার রয়েছে এই কম্পিউটারের ভেতরে তথ্যগুলো 0 আর 1 আকারে পাস হয়, কারণ কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বুঝতে পারে না। ঠিক আছে? তো 0 মানে কি? 0 মানে বোঝায় হলো লো ভোল্টেজ এবং 1 মানে বোঝায় হলো হাই ভোল্টেজ। আর দেখো অনেকে এটাও বুঝে না যে অ্যানালগ সিগন্যাল মানে কি। অ্যানালগ সিগন্যাল বলতে বোঝায় যে ওই সকল সিগন্যাল, বা এটাকে আমরা বলতে পারি ফিজিক্যাল কোয়ান্টিটিস, মানে ভৌত রাশি, যেমন ধরো আলো, তারপরে শব্দ, এগুলাকে যেগুলা পরিমাপ করা যায় এগুলা। ঠিক আছে? তো এই যে তথ্যগুলো আসে বৈদ্যুতিক সিগন্যালে আসতে পারে বা তোমার আলোক সিগন্যালে আসতে পারে, শব্দ আকারে আসতে পারে, এইগুলোকে সাধারণত 0 আর 1-এ কনভার্ট করে এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এবং ইন্টারনেটের সাথে যুক্ত করে দেয়। ঠিক আছে? কাকে? আমাদের কম্পিউটারকে। তো এনআইসিটা কি? একটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটা আমাদের কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যুক্ত করে। এছাড়া এটা কি করে থাকে? এছাড়া এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটাই আমাদের কম্পিউটারে বুঝার বোধগম্য তথ্যে রূপান্তর করে, মানে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে আমাদের অ্যানালগ সিগন্যালগুলোকে। তো নেটওয়ার্ক ইন্টারফেসটা কি বোঝা গেছে বাচ্চারা? একটু আমাকে জানাও। হ্যাঁ বাবা, এটা ক্লাস 8-এর ক্লাস। ওকে ওকে, একটু আমাকে জানাও। তো তোমরা কি বুঝতে পেরেছো নাকি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি বোঝা গেছে নাকি? একটু আমাকে জানাও। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কি বোঝা গেছে বাচ্চারা? একটু জানাও। ওকে ওকে, ভেরি গুড নসু। অফকোর্স, ওকে ক্লিয়ার। ওকে, যারা ইউটিউবে আছে তারাও জানাও, যারা ফেসবুকে আছে তারাও জানাও। ওকে ওকে, পূজা মিত্রা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, তো মোটামুটি ফেসবুকে আমাদের ইডু পরিবারের পেজে যাও, পেয়ে যাবা। ওকে আচ্ছা, ইয়েস স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। সাবাস। তো সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। কবিতা মবিতা পরে বইলো, আগে ক্লাসে মনোযোগী হও। ওকে আচ্ছা, তারপরে দেখো আমাদের রয়েছে রিসোর্স। আচ্ছা, রিসোর্সটা কি? এই জিনিসটা আমি একটু সহজভাবে বুঝাই তোমাদের, চলো। আচ্ছা, তো একটু যদি খেয়াল করো বাচ্চারা, ধরো আমরা 5টা ফ্রেন্ড আছি। আমাদের 5টা ফ্রেন্ডের নাম ধরলাম, আমার ফ্রেন্ডের নাম বলি আমি। ধরো আমার 5টা ফ্রেন্ড আছে, জিহাদ, জে, তারপরে আমাদের ফ্রেন্ড আছে আরিফ, তারপরে রয়েছে রাসেল, রাসেল অ্যান্ড রানা। ওকে, এটা আমার 4টা ফ্রেন্ড, রানা। ঠিক আছে? তো রাসেল, আচ্ছা এটা, আচ্ছা আমার বন্ধু রাসেলকে আমি আরেকটা নামেও ডাকি, তো সেই নামটা আমি কে দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, তো যাই হোক, তো দেখো এটা আমরা 4টা ফ্রেন্ড আছি। তো আমাদের 4টা ফ্রেন্ডের একটা মাত্র প্রিন্টার রয়েছে। ঠিক আছে? 4টা ফ্রেন্ডের একটা মাত্র প্রিন্টার রয়েছে। আচ্ছা, এটা আমাদের কি? প্রিন্টার। ওকে, তো দেখো একটু যদি খেয়াল করো বাচ্চারা, আমরা 4টা ফ্রেন্ড, খুবই গরিব। তো আমাদের 4টা ফ্রেন্ডের মাত্র একটা প্রিন্টার রয়েছে। ওকে, এখন আমরা যেহেতু গরিব
প্রত্যেকে আহ, একজন একজনের আলাদা আলাদা প্রিন্টার নেই, তো এই জন্য 4জন মিলে একটা প্রিন্টার কিনেছি। এখন এই প্রিন্টারটা 4জন মিলে ব্যবহার করব। তো সেটা কিভাবে করব? ধরো আমরা একটা হাব নিলাম, ইউএসবি হাব নিলাম, যেটার সাথে এই একটা যে প্রিন্টার রয়েছে এটাকে যুক্ত করে দিলাম। ঠিক আছে, মানে আমার এই একটা প্রিন্টারের সাথে আমার 4টা কম্পিউটারেরই যুক্ত হয়ে গেল। ওকে, যুক্ত করে দিলাম। ওকে, যুক্ত করে দিলাম। এখন আমরা 4 ফ্রেন্ড মিলেই কিন্তু এই একটা প্রিন্টার ব্যবহার করতে পারবো, ঠিক কিনা বলো? কারণ কি, আমি আমার 4টা ফ্রেন্ডের কম্পিউটারের সাথেই আমার যে তার রয়েছে তার মাধ্যমে কি করে দিলাম, আমার প্রিন্টারটাকে যুক্ত করে দিলাম। এখন এটার মাধ্যমে আমরা সকল ধরনের কিছু প্রিন্ট করতে পারছি না, তো এটা হলো একটা রিসোর্স। তার মানে আমি এটা বুঝাচ্ছি যে রিসোর্স হলো এমন কিছু যেটা যদি নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে এবং এটা যদি অনেকে বা সবাই ব্যবহার করতে পারে, তখন তাকে বলা হয় রিসোর্স। যেমন তোমরা ইন্টারনেটে যে কোনো ধরনের তথ্য অ্যাভেলেবেল পেয়ে যাও, তো এটাকে আমাদের বলা হয় রিসোর্স। ঠিক আছে, আবার ধরো তোমার কম্পিউটারে একটা তথ্য আছে, সেটা তুমি ইন্টারনেটে আপলোড করে দিলা, বা তোমার কম্পিউটারেই এমন একটা সিস্টেম করে দিলা যেন সবাই এখান থেকে তথ্যগুলো দেখতে পারে, তো এটা হয়ে গেল কি একটা রিসোর্স। তার মানে রিসোর্স হলো সেই সকল তথ্য বা কোনো একটা সফটওয়্যার বা হার্ডওয়্যারও হতে পারে যেটা ফ্রিলি সবাই ব্যবহার করতে পারে, তো এটাকে আমাদের বলা হয়ে থাকে রিসোর্স। তো রিসোর্সটা কি বুঝতে পেরেছো? ওকে, তো সবাই কি রিসোর্সটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও, সবাই কি রিসোর্সটা বোঝা গেছে? ওকে, তো সবাই কি রিসোর্সটা বোঝা গেছে নাকি, আমাকে একটু জানাও। ক্লিয়ার স্যার, ওকে ঠিক আছে, অল ক্লিয়ার। সবাই একটু জানাও বাচ্চারা। ক্রিস্টাল ক্লিয়ার, ওকে সাবাস, ভেরি গুড। আচ্ছা, যারা ইউটিউবে আছো একটু কষ্ট করে তোমাদের নামগুলো একটু সাইড একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিও, তাহলে আমি একটু তোমার নামগুলো ধরে ডাকতে পারি। এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া, তো এই জন্য ভালো নামটা বলতে পারছি না। জি স্যার, ক্লিয়ার, ওকে ঠিক আছে, ওকে ভেরি গুড। তো আমরা আমাদের রিসোর্স সম্পর্কে জানতে পারলাম যে আসলে রিসোর্সটা কি। আচ্ছা, তো আমরা রিসোর্স সম্পর্কে জানতে পারলাম। এখন আসো প্রোটোকল। প্রোটোকল মানে কি? প্রোটোকল বলতে বোঝায় নিয়ম কানুন। দেখো, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা কম্পিউটার ইউজ করি। কেউ হয়তো লিনাক্স ইউজ করো, বা আরও যদি সহজভাবে বুঝাই, আলাদা আলাদা অপারেটিং সিস্টেম ইউজ করি, তাই না? যেমন ধরো কেউ কেউ আছো এখানে যারা ফোন থেকে আমার ক্লাসটা দেখছো, ঠিক আছে, সেই ক্ষেত্রে তারা কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতেছো? অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করতেছো। আবার অনেকে আছো যারা কম্পিউটার থেকে ইউজ করতেছো, উইন্ডোজ থেকে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে ক্লাসটা দেখছো। আবার কেউ কেউ একটু বড়লোকস আছো যারা অ্যাপেল বা ম্যাকবুক থেকে ক্লাসটা দেখছো, সেক্ষেত্রে তারা অ্যাপেলের অপারেটিং সিস্টেম ইউজ করেছো। এছাড়াও আছে লিনাক্স অপারেটিং সিস্টেম। তো এখন এতগুলো মানুষ যে রয়েছে, এত এত অপারেটিং সিস্টেমও রয়েছে, তাই না? তো স্বাভাবিকভাবেই যদি তুমি একটু চিন্তা করো, দুজন মানুষ, একজন মানুষ চাইনিজ, একজন মানুষ বাংলাদেশি। এখন চাইনিজ মানুষটা যদি বাংলা ভাষায় কথা বলে, তাহলেই কিন্তু বাঙালিটা বুঝতে পারবে। আবার বাঙালি যে আছে সে যদি চাইনিজ ভাষায় কথা বলে, তাহলে চাইনিজ মানুষটা বুঝতে পারবে, তাই না? কিন্তু দুঃখের ব্যাপার হলো, যারা চাইনিজ বা চায়না তারা কিন্তু বাংলা বলতে পারে না, তারা চাইনিজই বলবে। তো এখন চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করো, যে এই লোকটা, এই সবুজ রঙের লোকটা হলো চায়না মানুষ, ঠিক আছে, চায়নার মানুষ, চায়নার মানুষ। এবং ইনি হলো, হলুদ লোকটা হলো বাংলাদেশি মানুষ, বাংলাদেশি মানুষ, বাংলাদেশি মানুষ। বিএন দিয়ে শর্টকাটে বুঝাইলাম। তো এখন চায়না যদি চাইনিজ ভাষায় বলে, তাহলে কি বাংলাদেশি বুঝতে পারবে? পারবে না। আবার বাঙালি যে রয়েছে সে যদি বাংলা ভাষায় বলে, তাহলে কি চায়নার লোকটা বুঝতে পারবে? বুঝতে কিন্তু পারবে না।
তাহলে আমার কথা হলো এই যে আমাদের এদের ভেতর তাহলে কিভাবে কথা বলা যায়। এখন ধরো এদের ভেতর কথা বলার জন্য আমরা একটা ভাষা ঠিক করে দিলাম যে তোমরা দুইজনই মিলেই একটা ভাষায় কথা বলবা, সেটা হলো ইংলিশ ভাষাতে তোমরা কথা বলবা, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলবা, তাহলে দুইজন কিন্তু ভাষাটা বুঝতে পারবে। যদি চায়না মানুষে ইংলিশে কথা বলে সে বুঝতে পারবে, এবং ওকে আবার যদি আমাদের বাংলাদেশের মানুষও চায়না ভাষায় কথা বলে, ইংলিশ ভাষায় কথা বলে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে, তাই না? তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি যে এদের মাঝে যদি আমরা একটা ফিক্সড একটা ল্যাঙ্গুয়েজ ঠিক করে দেই, তাহলে তারা একের ভেতরে সবাই কমিউনিকেশন করতে পারবে। তাহলে এখন আমাকে বলো তো যে প্রোটোকলটা তাহলে কি হলো? তার মানে প্রোটোকল বলতে বোঝায় একটা নির্দিষ্ট নিয়ম যার মাধ্যমে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে, ঠিক আছে? তার মানে প্রোটোকল কি? একটা নির্দিষ্ট নিয়ম যার মাধ্যমে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কি করতে পারে? যোগাযোগ করতে পারে। ওকে, তো এই নিয়মটা একটা হলো আমাদের HTTP এবং আরেকটা হলো HTTPS। ওকে, তাহলে HTTP কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং HTTPS হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, মানে এটা আরও একটু বেশি নিরাপদ, এই জন্য লাস্টে আছে এস। ঠিক আছে, তো সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। সবাই কি প্রোটোকলটা বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। ওকে, সবাই কি বুঝতে পেরেছো নাকি? আমাকে একটু জানাও। ওকে, সবাই কি বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও যে প্রোটোকলটা কি বোঝা গেছে? ওরা ওকে, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি একটু আমাদের একজন বলছো যে এফবিতে ফেসবুকের লিঙ্ক পাচ্ছ না, তো তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাপোর্টে একটু কল দাও, সে তোমাকে দিয়ে দিবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ওকে তানভীর, ঠিক আছে। ওকে, তার মানে আমরা বুঝলাম যে আমাদের প্রোটোকলটা কি? একটা নির্দিষ্ট নিয়ম যার মাধ্যমে একটা কম্পিউটার বা একটা কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে বা আমরা ব্রাউজারগুলো যে রয়েছে এগুলো কি করে থাকে? একে অপরের সাথে যোগাযোগ করে থাকে, ঠিক আছে? একটা ফিক্সড একটা নিয়ম, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। তো আমরা প্রোটোকলটা বুঝতে পারলাম। তো দেখো আমি এখানে খুব সুন্দরভাবে তোমাদের সংজ্ঞাটা দিয়ে দিয়েছি যে ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। এসব নিয়ম মেনেই তথ্য আদান প্রদান করতে হয়। যারা নেটওয়ার্ক তৈরি করে তারা আগে থেকে ঠিক করে নেয় কোন ভাষায় কোন নিয়ম মেনে এক কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করবে। এই নিয়মগুলোই হচ্ছে প্রোটোকল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তো মোটামুটি আমরা প্রোটোকলটা ক্লিয়ার হইলাম। ওকে, আচ্ছা তারপরে দেখো টপোলজি। আচ্ছা, টপোলজিটা কি বাচ্চারা? একটু খেয়াল করো। দেখো, কম্পিউটার নেটওয়ার্কের অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয় যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। জুড়ে দেওয়ার এই কম্পিউটারগুলোর অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আমি তোমাদের আগে একটু কথা বলি। সাধারণত টপোলজি বলতে বোঝায় যে একটা কম্পিউটারগুলো যে একটা কম্পিউটারের সাথে যুক্ত হচ্ছে,
এই যুক্ত হওয়ার কিভাবে যুক্ত হচ্ছে, তাই না? মানে একটা কম্পিউটার আর একটা বা একটা নেটওয়ার্ক কি গোলাকারভাবে যুক্ত হচ্ছে, নাকি লম্বালম্বিভাবে যুক্ত হচ্ছে, নাকি আরও অন্য কোনোভাবে যুক্ত হচ্ছে? তো এগুলোকে বলা হয় টপোলজি। সোজা কথা, একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে বা একটা নেটওয়ার্কিং ডিভাইস আর একটা নেটওয়ার্কিং ডিভাইসের সাথে কিভাবে যুক্ত হচ্ছে, এটাকে আমাদের বলা হয় কি টপোলজি। ঠিক আছে? তো কম্পিউটার নেটওয়ার্কের বিস্তারের উপর এদেরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো সেইগুলা কি কি চলো আমরা একটু দেখে নিই। এগুলোর মধ্যে একটা রয়েছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এবং আরেকটা রয়েছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং আরেকটা রয়েছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং আরেকটা রয়েছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মানে আমাদের একটা কম্পিউটার বা একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের দূরত্ব কত, এর উপরে ডিপেন্ড করে আমাদের কম্পিউটারগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, একটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো আমরা এখন এই নেটওয়ার্কগুলোই জানবো, যে একটা আরেকটার সাথে দূরত্বের উপরে যে নেটওয়ার্কগুলো রয়েছে তাদের সম্পর্কে আমরা একটু জানবো। চলো। ওকে, তো সর্বপ্রথম আমাদের রয়েছে প্যান, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সাধারণত আমরা যে ব্লুটুথ ইউজ করে থাকি সেগুলোই আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা যদি একটু খেয়াল করো বাচ্চারা, আমাদের এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক রয়েছে, যেটা 10 মিটারের ভিতরে হয়ে থাকে। ঠিক আছে? যেমন ধরো আমাদের স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস হেডফোন বা ল্যাপটপ এগুলোর সাথে সংযোগ করা থাকে। মানে এই নেটওয়ার্কটা কি ভৌগোলিক বিস্তারের উপরে নেটওয়ার্ককে 4টা ভাগে ভাগ করা হয়েছে, মানে কতটা বিস্তারিত নেটওয়ার্কগুলো এর উপরে। তো এর মধ্যে একটা আছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এগুলো সাধারণত কাছাকাছি যে নেটওয়ার্কগুলো থাকে তাদেরকে বলা হয়ে থাকে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? তারপরে আসো আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। সাধারণত একটা বিল্ডিং বা একটা বাসার ভেতরে যে নেটওয়ার্কটা থাকে সেটাকে আমাদের বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা কি বাচ্চারা, একটা প্যান না, মানে একটা বিল্ডিং বা একটা কলেজের ভেতর যদি আমরা একটা নেটওয়ার্কে চিন্তা করি তাহলে সেটা হয় ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? তো আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কটা বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে দেখো ম্যান মানে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ধরে নাও আমাদের এই পুরো শহরকে আমরা একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসব, তাহলে সেটাকে আমাদের বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যেমন ধরো বেশ কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম যে পুরো ঢাকা শহরকে একটা ওয়াইফাইয়ের আন্ডারে আনা হবে, যেন পুরা ঢাকা শহরে একটা নেটওয়ার্ক পাওয়া যায়, মানে ফ্রি ওয়াইফাই চালানো হবে, বড় একটা তোমাদের নেটওয়ার্ক লাগানো হবে। বাট যদি এটা এখনো কার্যকর হয় নাই, তো এরকম আর কি, যেখানে বড় একটা শহর একটা নেটওয়ার্কের আওতায় আসবে সেটাকে আমাদের বলা হয় ম্যান, মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? তো দেখো এখানে লিখেও দিয়েছি যে একটি শহর বা বড় ক্যাম্পাস জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক যা ল্যানের চেয়ে বড় কিন্তু ওয়ানের চেয়ে ছোট, এদেরকে আমরা বলে থাকি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? তো তোমাদের পার্সোনাল এরিয়া গেল, লোকাল এরিয়া নেটওয়ার্ক গেল, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গেল। এখন আছে আমাদের ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝায় যে সমস্ত পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটা বিস্তৃত থাকবে সেটাকে আমাদের বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? যেমন ধরো ইন্টারনেটটা কি সম্পূর্ণ বিশ্ব জুড়ে এটা বিস্তার লাভ করে আছে না? তো এটাকে আমরা বলে থাকি কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে যে নেটওয়ার্কটা 4টা ভাগে বিভক্ত হয়েছে সেই 4টা নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। ছোট্ট করে যদি আমি একবার রিক্যাপ করে দেই, দেখো সর্বপ্রথম আসে আমাদের কি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মানে যেটা 10 মিটারের ভেতরে বিস্তার লাভ করে থাকে, এটা প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার পরবর্তীতে আছে আমাদের কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? মানে যেটা ধরো একটা স্কুল, একটা কলেজ বা একটা বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ, এটাকে আমাদের বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে আমাদের কি রয়েছে প্যান, তারপরে প্যান, ল্যান, তারপরে রয়েছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে একটা শহর জুড়ে যদি একটা নেটওয়ার্ক বিস্তার লাভ করে থাকে তাহলে তাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? এবং অ্যাট লাস্ট সবার শেষে রয়েছে আমাদের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা সমস্ত পৃথিবী জুড়ে বিস্তার লাভ করে। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমরা মোটামুটি 4টা নেটওয়ার্ক নিয়ে কথা বললাম। ওকে, তো তোমরা কি এই 4টা নেটওয়ার্কটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাই কি এই 4টা নেটওয়ার্কটা ক্লিয়ার? আমাকে একটু জানাও।
ওকে, সবাই কি বুঝতে পেরেছো নাকি? একটু আমাকে জানাও যে আমরা যে 4টা নেটওয়ার্কগুলো সম্পর্কে জানলাম সেটা কি সবাই ক্লিয়ার নাকি? একটু আমাকে জানাও। ওকে, দেখো ওয়ান আর ম্যান একজন বলছো বুঝি নাই। ওকে, খুবই সিম্পল ভাবে একটু চিন্তা করো। দেখো প্রথমে আমি ম্যান দ্বারা আছি। ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে কি? ধরো এমন একটা নেটওয়ার্ক ব্যবস্থা যেটা সম্পূর্ণ ঢাকা শহরের ভিতর বিস্তার আছে। মানে এই নেটওয়ার্কটা তুমি ঢাকার যে কোনো প্রান্ত থেকেই তুমি সহজে অ্যাক্সেস করতে পারবা, ব্যবহার করতে পারবা। এটাকে বলা হয় ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ক্লিয়ার? এখন আসো ওয়ান। ওয়ান মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়? যে নেটওয়ার্কটা সমস্ত পৃথিবী জুড়ে বিস্তার লাভ করে সেটাকে আমাদের বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেমন ধরো ইন্টারনেট। ইন্টারনেটটা কি? আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকেই ব্যবহার করতে পারি। এটাকে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন কি বুঝেছ? আমাকে একটু জানাও। এখন কি বুঝেছ? গেমিং রায়ান, এখন কি ক্লিয়ার? একটু আমাকে জানাও। ওকে, এই টপিকের পরেই আমাদের এমসিকিউটা রয়েছে, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করাবো। এই আমাদের শেষ, মোটামুটি আমাদের মেইন কিছু কনসেপ্ট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। তো আমরা মোটামুটি নেটওয়ার্ক সম্পর্কে একটু ভালো ধারণা পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তারপরে আসো টপোলজি সম্পর্কে, যেটা আমি বলেছিলাম আগেই যে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে বা একটা নেটওয়ার্ক ডিভাইস বা ইলেকট্রিক ডিভাইস আরেকটার সাথে কিভাবে সংযুক্ত করা হয় সেটাকে আমরা বলে থাকি টপোলজি, তাই না? দেখো এখানে খুব সুন্দরভাবে বলেও দিয়েছি। একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেমন কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্কের সাথে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টপোলজি। ঠিক আছে? একটা কম্পিউটারের যে ফিজিক্যাল কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত রয়েছে এটাকে আমাদের বলা হয় কি? টপোলজি। তো এই টপোলজির বেশ কিছু প্রকারভেদ রয়েছে। তো সেগুলো আমরা একটু দেখি। তো সর্বপ্রথম রয়েছে বাস টপোলজি। কি টপোলজি রয়েছে বাচ্চারা? বাস টপোলজি। তো একটু ভালোভাবে খেয়াল করো, এই টপোলজিটা তোমাদের আছে এবং খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো বাস টপোলজিটা কি বাচ্চারা? যে নেটওয়ার্ক ব্যবস্থায় সাধারণত কম্পিউটারগুলো বা নেটওয়ার্ক ডিভাইসগুলো একটি মেইন ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে তাদেরকে আমাদের বলা হয় বাস টপোলজি। অর্থাৎ কি? অর্থাৎ এই নেটওয়ার্ক ব্যবস্থার ক্ষেত্রে একটি মেইন তার থাকে যেটাকে আমাদের বলা হয় ব্যাকবোন, এবং এই ব্যাকবোনের সাথে আমাদের সকল কম্পিউটার বা ডিভাইস সংযুক্ত থাকে। তো এটার একটা সুবিধা হলো এটা খুবই সহজ এবং খুবই ফাস্ট, এই একটা জিনিস রয়েছে। এবং একটা কম্পিউটার নষ্ট হলেও আরেকটা কম্পিউটারে তথ্য বা ডেটা খুব অনায়াসে প্রবাহিত হতে থাকবে। বাট এটার একটা অসুবিধাও রয়েছে, একবার যদি এই ব্যাকবোন বা মেইন তারটা আমাদের কেটে যায় তাহলে আর কোনো কম্পিউটারে নেটওয়ার্ক বা তথ্য প্রবাহিত হবে না। তো এটা হলো আমাদের বাস টপোলজি। ঠিক আছে? তো দেখো এখানে বলে দিয়েছি, বাস টপোলজি হলো এমন একটি নেটওয়ার্ক ডিজাইন যেখানে একাধিক ডিভাইস বাস বা ব্যাকবোন নামক একটি একক ভাগ করা যোগাযোগের লাইনের সাথে সংযুক্ত থাকে। মানে সোজা কথায় এই যে এটা আছে এটাকে আমাদের কি বলা হয়? এটাকে আমাদের বলা হয় ব্যাকবোন। এবং এটা একটা মাত্র তার থাকে, একটা মাত্র মেইন লাইন থাকে যার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত থাকে। তো এটাকে আমাদের বলা হয় কি? বাস টপোলজি। তো বাস টপোলজিটা বোঝা গেছে? বলো, বাস টপোলজিটা কি ক্লিয়ার বাচ্চারা? তো এটা কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। সবাইকে ক্লিয়ার? ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তো আমরা বাস টপোলজি বুঝলাম, এখন আসো রিং টপোলজি। দেখো রিং টপোলজি হলো এমন একটা নেটওয়ার্ক কনফিগারেশন যেখানে ডিভাইসগুলো একটি বৃত্তাকার পথে বন্ধ থাকে, একে অপরের সাথে সংযুক্ত থাকে, ফলে ডেটাগুলো একটি নির্দিষ্ট দিকেই প্রবাহিত হয়। তো এই জিনিসটা একটু বুঝো। রিং নাম শুনেই বুঝতে পারতেছ যে এই ক্ষেত্রে নেটওয়ার্ক ডিভাইসগুলো একটি বৃত্তাকার পথে সংযুক্ত থাকে, কিছুটা এরকম গোলাকার পথে সংযুক্ত থাকে। এবং এই ক্ষেত্রে যেটা হয় যে আমাদের ডেটাগুলো একটা ওয়েতে প্রবাহিত হয়। ধরো এখান থেকে ডেটাটা পাস হচ্ছে, তাহলে এটা পরে এটাতে যাবে, তারপরে এটাতে যাবে, তারপরে এটাতে যাবে, মানে একটা সিকোয়েন্স মেইনটেইন করে থাকে।
ওকে, তো এটাকে বলা হয় আমাদের রিং টপোলজি। এটাকে কি বলা হয়? রিং টপোলজি। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিসও মনে রাখবা, রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্ততপক্ষে 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। কয়টা কম্পিউটারের সাথে যুক্ত থাকে? 2টা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। তো এটা তোমাদের এমসিকিউ এ আসতে পারে যে কোন টপোলজিতে একটি কম্পিউটার সর্বনিম্ন 2টি কম্পিউটার বা নেটওয়ার্ক ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। তো সেই ক্ষেত্রে মনে রাখবা এটা হলো আমাদের রিং টপোলজি। ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার তোমাদের এই পর্যন্ত, সবাই বুঝতে পেরেছো? আমাদের রিং টপোলজিটা কি ক্লিয়ার হয়েছে? একটু জানিও। ওকে, সবাই কি রিং টপোলজিটা ক্লিয়ার হয়েছে নাকি একটু জানিও। ক্লিয়ার? ওকে, 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 সবাই একটু জানাও। ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তো এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা রিং টপোলজিটা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, হ্যাঁ বাবা, সবার মেসেজে আসতেছে। হ্যাঁ, নামাজের ব্রেক দিয়ে দিব। নামাজের কি আজান দিয়েছে আমাদের এখানে? আচ্ছা, আমাদের এখানে আজান দিলেই তোমাদের নামাজের ব্রেকটা আমি দিয়ে দিব। ওকে, ওকে, ঠিক আছে। তো তারপরে দেখো আমাদের স্টার টপোলজি। তো স্টার টপোলজির ক্ষেত্রে যেটা হয়, এখানে একটা মেইন হাব থাকে, বুঝছো? কি থাকে? একটা মেইন হাব থাকে। তো দেখো, স্টার টপোলজি হলো একটি নেটওয়ার্ক বিন্যাস যেখানে সমস্ত কম্পিউটার বা ডিভাইস একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে সংযুক্ত থাকে, দেখতে অনেকটা তারের মতন। এই ক্ষেত্রে কি হয় দেখো, এই ক্ষেত্রে আমাদের একটা মেইন হাব থাকে, ঠিক আছে? তো এই হাবের সাথে আমাদের বাদবাকি সকল কম্পিউটারগুলো কি থাকে? যুক্ত থাকে, নেটওয়ার্কগুলো যুক্ত থাকে। এটাকে বলা হয় আমাদের স্টার টপোলজি। এবং স্টার টপোলজির ক্ষেত্রে যেটা অন্যতম একটা বৈশিষ্ট্য, এখানে যে কোনো ধরনের নেটওয়ার্ক অ্যাড করা খুব সহজ এবং নেটওয়ার্কগুলো রিমুভ করাও খুব সহজ। তো এই জিনিসটা একটু মাথায় রেখো, ওকে? এবং এখানে একটা কম্পিউটার নষ্ট হলেও আরেকটা কম্পিউটারের উপরে ডেটা অনায়াসে প্রবাহিত হয়। তো এটাকে বলা হয় আমাদের স্টার টপোলজি। ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। ওকে, তো বাচ্চারা আমরা একটু নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি 15 মিনিটের। তো তোমরা ততক্ষণে একটু নামাজটা পড়ে নাও। নামাজ পড়ে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ওকে, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, 50 বেজে গেছে, তো আমরা নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। তো স্টার টপোলজির পরবর্তীতে আমাদের রয়েছে ট্রি টপোলজি, যেটা বেশ ইম্পর্টেন্ট। তো সেটা আমরা একটু নামাজ পড়ে এসে বুঝিয়ে দিব। ওকে, তো 15 মিনিটের একটা ব্রেক আমি দিয়ে দিচ্ছি। একটু আমাকে জানাও, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস, সো ব্রেক টাইম শেষ। ইয়েস, ব্রেক টাইম ইজ ওভার। তো ওকে, তো আমার কথা আশা করি শোনা যাচ্ছে। তো বাচ্চারা, এই পর্যন্ত আমরা অনেক কিছু জানলাম। তো তোমাদের যদি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকে তাহলে একটু বলো। আমি আমার ফোন থেকে তোমাদের কমেন্টসগুলো দেখছিলাম। তো এর ভিতরে একজন বলেছো, স্যার কেন্দ্রিকা বা ব্যাকবোনের মাঝে আসলে তফাৎটা কি? তো সেই স্টুডেন্টটা কি আছো? আমাকে একটু জানাও। ওকে, ইথারনেট আছে, বুঝাচ্ছি, সমস্যা নেই। স্যার ইজ কামিং, স্যার কোনো ভিডিওতে? আচ্ছা, মুতাসিন ফাহাদ ইফাস, তুমি বলেছো স্যার কোনো ভিডিওতে, তোমার কমেন্টও আমি দেখেছি। আসলে তুমি যেটা বলতে চাচ্ছ যে স্যার আমি যখন কথা বলছি সেটার টেক্সটগুলো তোমরা কিভাবে দেখতে পাচ্ছ, আসলে এটা সম্পূর্ণটাই এআই এর উপরে নির্ভরশীল। আমি যখন কথা বলতেছি এই কথাগুলো বা কি বলবো এটা কিন্তু সিস্টেম জানে না, বাট আমি যখন কথা বলছি এই সিস্টেমেটা কী করছে, এই কথাগুলোকে সরাসরি ভয়েসটাকে টেক্সটে কনভার্ট করছে খুবই কম সময়ে। এই জন্য মনে হচ্ছে আর কি যে আমার কথাগুলো আগেই সে জেনে যাচ্ছে, আসলে তা না। আমি কথা বলছি, তারপরে সেটা এআই টেক্সটে কনভার্ট করছে, এই একটা বিষয় আর কি। এবং আর একটা জিনিস একটা স্টুডেন্ট বলেছ, আর একটা টপিক বিষয় যে স্যার ব্যাকবোন এবং হাবটা কি।
তাই না? তো আসলে দেখো হাব হলো একটা কেন্দ্রিকা। কেন্দ্রিকা মানে কি? আসলে হাব হলো অনেকগুলো পড থাকে এখানে, অনেকগুলা কানেকশন পয়েন্ট থাকে, যেখানে অনেকগুলো তারগুলো বা অনেকগুলো নেটওয়ার্ক আমরা একসাথে কানেকশন করতে পারি, ঠিক আছে? তো এটাকে আমাদের বলা হয় হাব আর কি। তো আমি যদি তোমাদের একটু বুঝাই, ধরো এটা একটা হাব, তো এখানে অনেকগুলো ছোট ছোট পড থাকে, ঠিক আছে? কানেকশন পড থাকে, এরকম ছোট ছোট কানেকশন পড থাকে। তো এই কানেকশন পডগুলোতে অনেক নেটওয়ার্ক গুলো কানেক্ট হতে পারে একটা নেটওয়ার্ক বা একটা ডিভাইসের সাথে, ঠিক আছে? তো এটাকে আমাদের বলা হয় হাব। তো এই হাব নিয়ে আছে তোমাদের আছে, যেহেতু জিজ্ঞাসা করেছো, তো আগে একটু বলে দিই যে হাব কিন্তু একটু বোকা ডিভাইস, কারণ এটা কৃত্রিমভাবে ডাটাগুলোকে জন্য স্পেসিফিকভাবে কোনো আইডি দিতে পারে না, বুঝছো? মনে করো এখানে 5টা ডিভাইস কানেক্ট আছে, 5টা ডিভাইস কানেক্ট আছে এবং এই হাবটা একটা কম্পিউটারের সাথে কানেক্ট আছে। তো এই একটা কম্পিউটারের তথ্য যদি তুমি পাস করো, তাহলে সেটা সবগুলো ডিভাইসেই চলে যাবে, ঠিক আছে? এমন না যে তুমি একটাতে পাস করবে একটাতেই যাবে, এমন না, ঠিক আছে? মানে এই হাবটাতে তুমি যখন কোনো ডাটা পাস করবে, সেটা তার সাথে কানেক্টেড সকল ডিভাইসই সেই ডাটাগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো তোমরা সবাই। তো আমরা ট্রি টপোলজিটা বুঝাবো এখন। ওকে, আচ্ছা, তো টপোলজি মানে আমরা আপাতত এতটুক বুঝতে পেরেছি যে টপোলজি হলো আমাদের ডিভাইসগুলো কিভাবে একটার সাথে আর একটা কানেক্ট থাকে, এই জিনিসটা, তাই না? তো কানেকশন থাকে। তো ট্রি টপোলজিটা কি? আসলে ট্রি টপোলজিটা সাধারণত একটু, এর যদি চিত্রটা তোমরা দেখো, এটা কিছুটা উল্টানো গাছের মতন দেখা যায় আর কি। ওকে, আচ্ছা, উল্টানো গাছের মতন মানে কি? মানে এটার সাধারণত 3টা স্তরে, লেয়ারে এর নেটওয়ার্কগুলো বিভক্ত থাকে, নেটওয়ার্কগুলো কানেক্ট থাকতে পারে কয়টাতে স্তরে? 3টা স্তরে। তো দেখো আমরা যদি একটু বলি, ধরো আমাদের একটা মেইন সার্ভার রয়েছে, এটা আমাদের একটা মেইন সার্ভার। আচ্ছা, তো এই মেইন সার্ভারের সাথে আমাদের কিছু সাব সার্ভার যুক্ত থাকে, সাব সার্ভার যুক্ত থাকে। এই সাব সার্ভারের সাথে আরও অনেকগুলো সাব কম্পিউটার বা সাব সার্ভার যুক্ত থাকে। ধরো এটা হলো আমাদের মেইন সার্ভার, মেইন প্যারেন্ট, তারপরে থাকবে আমাদের সাব প্যারেন্ট বা সাব চিলড্রেন। তো ধরো এরকম এর সাথে আরো অনেক সাব সার্ভার যুক্ত আছে। হ্যাঁ, একটু খেয়াল করো। ওকে, তো যদি একটু খেয়াল করো বাচ্চারা, এটা হলো আমাদের মেইন সার্ভার, এই যে প্রধান যে আছে মেইন সার্ভার, এবং তার সাথে আমাদের আরও অনেক সাব সার্ভার আছে, এবং এই সাব সার্ভারগুলোর সাথে আরও অনেক চিলড্রেন কম্পিউটারও থাকতে পারে, ঠিক আছে? মানে থাকে আর কি। তো চিলড্রেন কম্পিউটারগুলো থাকে। তো আমি একটু যদি ছোট্ট করে একটু হাতে এঁকে দেখায় দেই, তাহলে একটু ভালো হবে, না হলে অনেক সময় চলে যাবে।
যেহেতু আমাদের এখনো এমসিকিউ রয়েছে, তো ধরে নাও আমি এই একটা দিয়েই বুঝাচ্ছি আর কি, সবগুলো দিয়ে না দেখিয়ে একটা দিয়ে বুঝাই। ওকে, তো এরকম থাকে আর কি। ওকে, তো বাচ্চারা যদি একটু খেয়াল করো তোমরা, তো এটাকে বলা হয় আমাদের ট্রি টপোলজি। কিছুটা উল্টোনো গাছের মতন দেখা যায়, এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ট্রি টপোলজি। ঠিক আছে, তো এটা তিনটা ভাবে বিভক্ত থাকে, একটা মেইন সার্ভার থাকে, একটা তারপরে সাব সার্ভার, এবং তারপরে চিলড্রেনগুলো থাকে। ঠিক আছে, ওকে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো যে এই টপোলজিটা কিছুটা উল্টানো গাছের মতন দেখা যায়। তোমরা যদি গাছটাকে উল্টাও, মানে গাছের কথাই চিন্তা করো, সেখানে আমাদের কি থাকে, একটা কাণ্ড থাকে, তার সাথে আমাদের শাখা প্রশাখা থাকে। সেমভাবে এই টপোলজিরও আমাদের একটা মেইন সার্ভার থাকে, তো এটাকে শিকড়ের সাথে তুলনা করতে পারো, এবং তারপরে আমাদের শাখা প্রশাখা রয়েছে, এখানে আরও অনেক কম্পিউটার থাকে আর কি, বুঝছো? তো এটাকে আমাদের বলা হয় ট্রি টপোলজি, যেটা একটু উল্টানো গাছের মতন দেখা যায়। তো বুঝতে পেরেছো সবাইকে? ক্লিয়ার এই পর্যন্ত? আমাকে একটু জানাও। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? একটু জানাও। ওকে, সবাইকে এই পর্যন্ত বুঝতে পেরেছো ট্রি টপোলজিটা? একটু আমাকে জানাও বাচ্চারা, সবাই ক্লিয়ার? ওকে বাচ্চারা, সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? একটু আমাকে জানাও। ওকে, সবাইকে ক্লিয়ার? ওকে, ওকে ঠিক আছে, ভেরি গুড। ওকে, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, তো সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো মোটামুটি আমাদের মেইন ট্রি টপোলজিটা বুঝলাম। তারপরে দেখো আমাদের হাইব্রিড টপোলজি রয়েছে। হাইব্রিড টপোলজি নাম শুনেই বুঝতে পারতেছো, যেখানে অনেকগুলো টপোলজি বা অনেকগুলো কানেকশন পয়েন্টগুলো একত্রে থাকে। ঠিক আছে, এদেরকে আমাদের বলা হয় হাইব্রিড টপোলজি। ওকে, এবং আরেকটা রয়েছে আমাদের মেশ টপোলজি। তো যদি একটু বলি যে আমাদের এখানে অনেকগুলো কি থাকে, অনেকগুলো কানেকশন, এখানে আমাদের রিং থাকতে পারে, বাস থাকতে পারে, অনেকগুলো কানেকশন পয়েন্ট বা অনেকগুলো যে আমাদের ডিভাইসগুলো যে রয়েছে, এগুলো একত্রে তৈরি হয় আমাদের হাইব্রিড টপোলজি। মানে ধরো এখানে আমাদের টি টপোলজি থাকতে পারে, তারপরে আমাদের রিং টপোলজি থাকতে পারে, স্টার টপোলজি থাকতে পারে, এরকম কয়েকটা টপোলজি মিলে আমাদের তৈরি হয় আমাদের কি হাইব্রিড টপোলজি। এবং আরেকটা টপোলজি রয়েছে, সেটা হলো আমাদের মেশ টপোলজি। এই মেশ টপোলজিটা কীরকম হয়, এখানে প্রত্যেকটা কম্পিউটারের সাথে, প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের সাথে প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইসের যুক্ত থাকে, সংযোগ থাকে, এটাকে বলা হয় আমাদের মেশ টপোলজি। এটাকে কি বলা হয়, আমাদের মেশ টপোলজি বলা হয়। তো বাচ্চারা, মোটামুটি আমাদের এটা ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের মেইন টপিকগুলো নিয়ে আলোচনা। ঠিক আছে, তো আমাদের কিছু ডিভাইসও রয়েছে। তো নেটওয়ার্কের ব্যবহার এটা আর আমি দেখাচ্ছি না, তো এটা তোমরা অলরেডি জানো। তো নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এই যে আমাদের হাব, তো এটার কথাই বলেছিলাম তোমাদেরকে যে এটা একটা কেন্দ্রিকা, যেটা অনেকগুলো কম্পিউটারকে বা অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইসগুলোকে একটা ডিভাইসের সাথে সংযুক্ত করতে পারে। ঠিক আছে, এটাকে আমাদের বলা হয় হাব। তো এগুলো একটু দেখো বাচ্চা, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো কম্পিউটারের নেটওয়ার্কের হাব হলো এমন একটি কেন্দ্রিকা ডিভাইস যা তারযুক্ত নেটওয়ার্ককে একাধিক কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে, প্রিন্টার বা স্ক্যানারকে একে অপরের সাথে যুক্ত করে। তো মনে রাখবা বাচ্চারা, এটা কিন্তু অনেকগুলো কম্পিউটারকে একটি কম্পিউটার বা একটি নেটওয়ার্ক ডিভাইসের সাথে যুক্ত করতে পারে। এবং এই ক্ষেত্রে এই যে আমাদের হাবটা রয়েছে, এটা একই সময়ে একই তথ্য সবাইকে পাঠাতে পারে। ঠিক আছে, এটা, এবং এটা একটা বোকা ডিভাইসও বলা হয়, কারণ এটা সকল তথ্য সবার কাছে পাঠিয়ে দেয়। তো এটার একটু ডিফারেন্ট ভার্সন রয়েছে, সেটা হলো আমাদের সুইচ। সুইচটা সাধারণত আমাদের ইথারনেটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইথারনেট সুইচ। এখন আসো, একজন বলেছে স্যার ইথারনেটটা কি? ইথারনেট হলো সাধারণত
ওই সকল নেটওয়ার্ক ব্যবস্থাকে বলা হয় যেখানে তার দ্বারা নেটওয়ার্ক যুক্ত করা হয়, সেটাকে আমরা বলে থাকি ইথারনেট। ঠিক আছে, মানে তার দ্বারা যখন আমরা নেটওয়ার্ক যুক্ত করে থাকি তখন তাকে আমরা কি বলে থাকি, ইথারনেট। তো এই যে ইথারনেট সুইচ হলো এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যা লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কম্পিউটার, প্রিন্টার বা সার্ভার বা আইওটি ডিভাইসগুলোর মধ্যে তারের মাধ্যমে সরাসরি সংযোগ স্থাপন করে। তো আমাদের এই যে সুইচ আছে, এই সুইচটাও সেম আমাদের সাধারণত তারগুলোকে একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে, অনেকগুলো পটগুলোকে একটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। বাট এটা কিন্তু আবার স্মার্ট, কারণ কি এই সুইচ প্রত্যেকটা তারের বা যে সকল ডিভাইসগুলো এই সুইচের সাথে সংযুক্ত হচ্ছে তাদেরকে আলাদা আলাদা একটা অ্যাড্রেস দেয়, বুঝছো? আলাদা আলাদা কি দেয়, অ্যাড্রেস দেয়, যেটাকে আমরা ম্যাক অ্যাড্রেসও বলে থাকি। তো এই ম্যাক অ্যাড্রেস দেওয়ার জন্য সে যার তথ্য তুমি যে ডিভাইসে পাঠাতে চাচ্ছ সেই ডিভাইসেই সে পাঠায়। এই জন্য সুইচটাকে বলা হয় একটু কি ডিভাইস, একটু স্মার্ট ডিভাইস, কারণ এ যে তথ্য যাকে দেওয়ার কথা তাকেই দেয়, অন্য কোনো ডিভাইসকে সে দেয় না বা অন্য কোনো ব্যবহারকে বা ইউজারকে সে পাঠায় না। ওকে, তো এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছ? বলো আমাকে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছ? একটু আমাকে জানাও বাচ্চারা, একটু আমাকে জানাও। আশা করি ক্লিয়ার। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত। ওকে, তো আমাদের কাছে আর বেশি সময় নেই, তো আমি এই সুইচ পর্যন্তই রাখছি। তো এখন তোমাদের আমি একটু এমসিকিউ সলভ করাবো। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। ওকে, তো আমি একটু তোমাদের এখন তোমাদের একটু এমসিকিউগুলো সলভ করায় দিচ্ছি। চলো, এখন তোমরা চাইলে একটু ফেসবুকে চলে আসতে পারো সবাই, কারণ ফেসবুকের আমি চাচ্ছি সবাই একটু ফেসবুকে কমেন্টসগুলো করো, আমি একটু পরে দেখবো যে কে কয়টা বেশি অ্যান্সার করেছো আর কি। ঠিক আছে, তো একটু ফেসবুকে চলে আসো। ওকে, তো বাচ্চারা আমাদের এখন এমসিকিউ পার্টটা শুরু হবে। ওকে, ইন্টারনেট কি? আচ্ছা, ইন্টারনেট না ইথারনেট জানতে চেয়েছো? আচ্ছা, ইথারনেট যেটা বললাম এটা একটা নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে তারের মাধ্যমে সাধারণত ডেটাগুলো আদান প্রদান করা হয়, এটাকে বলা হয় ইথারনেট। ওকে, আচ্ছা, আর যদি জানতে চাও ইন্টারনেট কি, ইন্টারনেট হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা যার মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করে থাকি। ঠিক আছে, ওকে, তো এখন একটু খেয়াল করো, আমাদের এখন এমসিকিউ শুরু হবে। তো চলো আমরা একটু এমসিকিউটা শুরু করে দিচ্ছি, তোমরা সবাই ফেসবুকে চলে আসতে পারো। তো দেখো, প্রথম এমসিকিউ রয়েছে, হুমায়ুন কোথায় চাকরি করে? তোমাদের প্রথম অধ্যায়ের প্রথমেই রয়েছে এই হুমায়ুন। তো এই হুমায়ুনটা কোথায় চাকরি করে এটা জানতে বলেছে, খুলনা, ঢাকা, রাজশাহী নাকি চট্টগ্রাম? তো কোনটা হবে বলো? তো আমাকে একটু বলো দেখি। একের বলেছো বি। ওকে, সবাই একটু ফেসবুকেতে কমেন্টস করো এসে, তাহলে ভালো হয়। ওকে, বি। ওকে, একে বলেছো বি। ওকে, দেখি বলতে থাকো সবাই, একটা একটা করে বলো। আচ্ছা, তো ওকে, যারা বি বলেছো তারা ঠিক বলেছো। আসলে এই হুমায়ুন কোথায় চাকরি করে, হুমায়ুন হলো একটা ক্যারেক্টার, তোমাদের প্রথম অধ্যায়ের ফার্স্টে দিয়ে দেওয়া হয়েছে, সাধারণত তথ্য প্রযুক্তির যে এত অ্যাডভান্স হয়েছে সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, তো এটা হলো ঢাকা। আচ্ছা, হুমায়ুন কি ধরনের কোম্পানিতে কাজ করে? সফটওয়্যার কোম্পানি, ব্যাংক ফিনান্স কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, মিডিয়া বা পাবলিশিং কোম্পানি? তো কোনটা হবে বলো, 2 নাম্বার কি হবে? 2 নাম্বারটা বলো, 2 নাম্বারটা বলো দেখি কোনটা হবে। বি। ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ বি হবে, একদম সঠিক। তো যারা বি বলেছ একদম ঠিক, যে 2 নাম্বার বি হবে না, এটা হবে আমাদের সফটওয়্যার কোম্পানিতে। আমি মনে করেছি প্রথমটা বলেছ। আচ্ছা, তো যাই হোক, হুমায়ুন কোন ধরনের কোম্পানিতে কাজ করে? এটা হবে সফটওয়্যার কোম্পানি। আচ্ছা, সফটওয়্যার কোম্পানি কাদের বলে জানো? সফটওয়্যার কোম্পানি হলো সেই সকল কোম্পানি যারা সফটওয়্যারগুলোকে আপডেট করে, সফটওয়্যার তৈরি করে, এছাড়াও ইউজারদের ব্যবহার কিছু অনেক ওয়েবসাইট বা ফেসবুক যেমন একটা ওয়েবসাইট রয়েছে, এইগুলো দেখাশোনা করে, এগুলোকে বলা হয় আমাদের সফটওয়্যার কোম্পানি আর কি। ঠিক আছে, তোমরা যে এই যে ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করো, এগুলো কিন্তু এই সফটওয়্যার কোম্পানিগুলোই কী করে, তৈরি করে, আপডেট করে এবং দেখাশোনা করে।
ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, হুমায়ুন যেখানে চাকরি করে সেটি কি ধরনের কোম্পানি? ব্যবসা ভিত্তিক, যুক্তিভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, শিক্ষা ভিত্তিক? 3 নাম্বার, দেখি 3 নাম্বারটা বলো কে হবে। আমাদের কাছে সময় নেই, তো বাচ্চারা একটু তাড়াতাড়ি। ঠিক আছে, 3 নাম্বারটা কি হবে একটু আমাকে জানাও। ওকে, তো 3-এর এ তো বলেছ, 3-এর এ হবে, তো ভুল বলেছ, 3-এর হবে যুক্তিভিত্তিক। আচ্ছা, একটু খেয়াল করো, সাধারণত আমাদের যে সফটওয়্যার কোম্পানিগুলো রয়েছে এটা কি ধরনের হয়? এটা যুক্তিভিত্তিক হয়, তাই না? কারণ কি, তোমরা যখন বড় হবা তখন জানতে পারবা যে আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলো চলে লজিকে, যুক্তিতে। তো এই ক্ষেত্রে আমাদের 3-এর হবে বি, যুক্তিভিত্তিক। আচ্ছা, টাকা আদান প্রদানে ব্যবহৃত হয় কোনটি? টেলিফোন, মডেম, ফ্যাক্স, মোবাইল? বলো 4 নাম্বার, বলো 4 নাম্বারটা কোনটা হবে? 4-এর কি হবে বলো। ওকে, 4-এর ডি, রাইট, 4-এর ডি, মোবাইল। একদম সঠিক বলেছো, মোবাইল। কারণ কি, বর্তমানে মোবাইলের মাধ্যমে টাকা পয়সা কি করা হচ্ছে? আদান প্রদান করা হচ্ছে, যেটাকে আমাদের বলা হয় মোবাইল ব্যাংকিং, যেটাকে আমাদের কি বলা হয়? মোবাইল ব্যাংকিং। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের রয়েছে বিপিএসসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ প্রোটেকশন সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ প্রাইভেট সার্ভিস কমিট, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিট? বলো কোনটা হবে? 5 নাম্বারটা কি হবে দেখি, এটাকে পারো, বলো 5 নাম্বারটা কি হবে বলো। সমস্যা হয়েছিল? আচ্ছা আচ্ছা, আচ্ছা 5 নাম্বার কি হবে বলো। 5 নাম্বার কি হবে বাচ্চারা বলো। 5 নাম্বারটা কি হবে বাচ্চারা বলো বলো। 5-এর ডি, 5-এর বলতেছো ডি, 5-এর কি ডি হবে? ওকে, অনেকে বলতেছো ডি, একজন বলেছো বি, আবু সুফিয়ান বলেছো সি, অপূর্ব সরকার বলেছো বি। আচ্ছা দেখো, 5-এর হবে বি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। আসলে এটা কি জানো? এটা হলো বাংলাদেশের যে বিসিএস পরীক্ষা হয় না, এই বিসিএস পরীক্ষা সব কিছু দেখাশোনা করে এই প্রতিষ্ঠানটি। ওকে, এই প্রতিষ্ঠানটি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে এবং ক্যান্ডিডেট যে থাকে তাদের যাচাই বাছাই সব কিছু করে এই প্রতিষ্ঠানটি। স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান এই বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। ওকে, তো দেখো, কোনটি ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে? কোনটা হবে? পোশাক শিল্পের বৃদ্ধি, কৃষিক্ষেত্রের উন্নয়ন, চিকিৎসা ক্ষেত্রের উন্নতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি? আচ্ছা, তো এটা হবে আমাদের কোনটা? এটা আমরা জানি, এটা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তাই না? কারণ কি, তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্যই আমাদের এত ডেভেলপ হয়েছে আর কি, তাই না? এই যে আমরা এখন লাইভ ক্লাস করছি, এটা কিসের জন্য করতেছি? এটা করেছি যেন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির এত ডেভেলপ হয়েছে, তাই না? যেটাকে আমরা বলে থাকি ই লার্নিং। তো এটা হবে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি। নতুন কর্মসৃষ্টিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ইন্টারনেট, মোবাইল, রেডিও, টিভি? তো 7 নাম্বারটা বলো, 7 নাম্বারটা কোনটা হবে? তোমরা একটু মার্ক দিয়ে বলো যে 7-এর এ, 7-এর বি, 7-এর সি, 7-এর ডি, এরকমভাবে বলো। ঠিক আছে, তো বলো 7 নাম্বার কোনটা হবে? ডি, ইজি, ভেরি গুড। ওকে, 7-এর হবে আমাদের ক, ইন্টারনেট, তাই না? 7-এর কি হবে? ক। আচ্ছা, তোমাদের অনেকেই কিন্তু কোশ্চেন একটু ভুল দিচ্ছ, তো একটু মাথায় রেখো। দেখো এখানে কি বলেছে, নতুন কর্মসৃষ্টিতে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আচ্ছা, তো আমি যদি অনেকে বলেছো মোবাইল। আচ্ছা, মোবাইলের মাধ্যমে কি আমরা কর্মসংস্থান তৈরি হয়েছে, ঠিক আছে, বাট সেটা কিন্তু ইন্টারনেটের থেকে বেশি না। দেখো, ইন্টারনেটের এত সহজলভ্যতার জন্যই কিন্তু হাজার হাজার মানুষ ঘরে বসে আউটসোর্সিং করতে পারছে, তাই না? অন্য দেশের কাজ করতে পারছে, কার মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। তো এই যে ইন্টারনেটের মাধ্যমে থাকার কারণে কিন্তু তোমরা অনলাইন ক্লাস পেয়েছ। এই পাশে, এক পাশে যারা সামনে পড়ায় তাদেরও যেমন ডিমান্ড হয়েছে, আবার যারা অনলাইনে পড়ায় তাদেরও ডিমান্ড হয়েছে, তাই না? তো এটা ইন্টারনেট। আচ্ছা, ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে কোনটি হার বেড়েছে?
তো দেখো এখানে বলেছে আর কি যে ইন্টারনেট 8 নাম্বারটা দেখো। আচ্ছা 7 নাম্বার তো বলেই দিলাম। ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কোনটির হার বেড়েছে? তো এখানে হবে না। তো বেকার, কর্মসংস্থান, কম্পিউটার, রেডিও। ওকে, বেকার, কর্মসংস্থান মানে ইন্টারনেট বৃদ্ধি পাওয়ার ফলে কোনটি নিচে বেড়েছে এটা হবে আর কি। তো 8 নাম্বার কোনটা হবে বলো? বেকার, কম্পিউটার, কর্মসংস্থান নাকি রেডিও? 8 নাম্বারটা কোনটা হবে বলো? 8-এর সি। ওকে, 8-এর সি বলেছ, ভেরি গুড, কর্মসংস্থান। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা এই প্রশ্নটা দেখি কে পারো। বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ডক্টর ইকবাল কাদের কোন প্রতিষ্ঠানের অধ্যাপক হিসাবে নিযুক্ত আছেন? এখানে পি হবে, তো জিনিসটা মিস হয়ে গেছে, কিছু মনে করো না। তো বলো এটা কোনটা হবে? হার্ভার্ড, এমআইটি, কেমজি, আইআইটি, কোনটা হবে বলো? ওকে, নিশু বলেছো 8-এর সি। আচ্ছা 9 নাম্বারটা বলো বাবা আমাকে, 9 নাম্বারটা বলো। 9-এর বি। ওকে, একজন বলেছো 9-এর বি, ভেরি গুড, 8-এর সি। ওকে, যারা ফেসবুকে আছো তারা একটু 9 নাম্বারটা বলো, 9 নাম্বারটা কোনটা হবে? ওকে, 8-এর সি। আচ্ছা ফেসবুকের কমেন্টসগুলো একটু পরে আসে, বলেছি। ওকে, তো একটু খেয়াল করো বাচ্চারা যে বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ডক্টর ইকবাল কাদের, এখানে প্রতিষ্ঠান হবে, আগেই বলেছিলাম। তো এখানে কি হবে? এটা কিন্তু প্রতিষ্ঠান হবে। টাইপিং মিস্টেক করে ফেলেছে, তো একটু দেখে নিও, এটা প্রতিষ্ঠান হবে। ওকে, তো বলো এটা কোনটা হবে? 9-এর বি। ওকে, ভেরি গুড, এটা হবে 9-এর বি। কোনটা? এমআইটি, তাই না? ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, এই প্রতিষ্ঠানের লেকচারার ছিলেন বাঙালি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ইকবাল কাদের। এছাড়াও এই ইকবাল কাদের কিন্তু তোমার অনেক বড় একটা লেকচার হিসেবে এখনো জব করছে আর কি। ঠিক আছে, তারপরে দেখো, ব্যাংকের এটিএম মেশিনের মাধ্যমে নগদ অর্থ তোলা যায় কোথায়? সকালে, বিকালে, রাতে? আচ্ছা কিছু কিছু অক্ষর আসলে এখানে আসে নাই, তো কিছু মনে করো না। রাতে, যে কোনো সময়। তো এটা অ্যান্সার হবে আমাদের যে কোনো সময়। ঠিক আছে, কোনটা হবে? যে কোনো সময়। আচ্ছা, কম্পিউটারের সহায়তা দক্ষতা ছাড়া কি ধরনের কাজ করা যায়? মানে কম্পিউটারের কারো যদি দক্ষতা কম থাকে, মনে রাখবো কম্পিউটারের মেইন দক্ষতা বলতে বোঝায় যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোডিং করে তাদেরকে। ঠিক আছে, এটা বোঝায়। তাহলে কম্পিউটারের সহায়তায় ক্ষমতা, দক্ষতা ছাড়া কি ধরনের কাজ করা যায়? সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব পেজ তৈরি, ভিডিও এডিটিং, সার্ভার নিয়ন্ত্রণ। কোনটা হবে 11 নাম্বার বলো? 11 নাম্বার কোনটা হবে বলো? এগারোর সি। ওকে, তো 11 একজন বলেছ সি, ভিডিও এডিটিং। ওকে, 11-র বি বলেছ। ওকে, দেখো যারা 11-র সি বলেছ তারা ঠিক বলেছ, ভিডিও এডিটিং। কারণ কি, ভিডিও এডিটিং করতে কম্পিউটারের মেইন যে স্কিল প্রোগ্রামিং খুব একটা প্রয়োজন হয় না, লাগেই না বললেই চলে। আচ্ছা, ঘরে বসে কাজ করা অফিসকে কি বলা হয়? আচ্ছা দেখো, যারা ঘরে বসে কাজ করে তাদেরকে কি বলা হয়? হোম অফিস, ভার্চুয়াল অফিস, পার্সোনাল অফিস, অনলাইন অফিস, কোনটা হয় বলো দেখি? এটা কে পারো আমাকে একটু বলো দেখি, কে পারো? এটা আমাকে একটু জানাও যে কোনটা হবে। ঘরে বসে কাজ করে অফিসকে কি বলা হয়? হোম অফিস, ভার্চুয়াল অফিস, পার্সোনাল অফিস, অনলাইন অফিস, কোনটা হবে বলো? এটা হবে আমাদের, আচ্ছা এগুলো তো অলরেডি বলে দিয়েছি, তো এটা হবে আমাদের পার্সোনাল অফিস। ঠিক আছে, ওকে দেখো বাচ্চারা, এটা পার্সোনাল অফিস হবে না, এটা আমাদের হবে তোমাদের ভার্চুয়াল অফিস হবে। ঠিক আছে, কি হবে? ভার্চুয়াল অফিস। অ্যান্সারটা এখানে কারেকশনটা ঠিক করে দেয় নাই, তো এটা হবে আমাদের ভার্চুয়াল অফিস, কারণ অনলাইনে কাজ করাকে বোঝানো হয় ভার্চুয়াল অফিস। ঠিক আছে, ওকে, আর হোম অফিস বলতে বোঝায় যেটা সাধারণত ঘরে বসে মাঝে মাঝে কাজ করা হয়, সেটাকে আমরা বলে থাকি হোম অফিস। ওকে, তো আশা করি ক্লিয়ার এই পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখো আমাদের বলেছে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার আচ্ছা দেখো, এখানে একটু খেয়াল করো বাচ্চারা, আসলে অনেক লেখা না ফেটে গেছে বুঝছো। আমি যখন দেখেছিলাম আমার কম্পিউটারে তখন ঠিক ছিল, বাট এখানে আসার পরে ফেটে গেছে। আচ্ছা, তো একটু খেয়াল করো,
কম্পিউটারে কাজের ফাঁকি দেওয়ার এখানে হবে প্রবণতা। ওকে, তো এখানে হবে কম্পিউটার ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাওয়ার কারণ কি? ঠিক আছে, কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা কমে যাওয়ার কারণ কি, বলো এটা কোনটা হবে? ওকে, আমাকে একটু এটা জানাও যে তোমাদের 13 নম্বরটা কোনটা হবে, বলো। 13 নম্বরটা কোনটা হবে একটু আমাকে জানাও। 13 এ। ওকে, স্বয়ংক্রিয় মনিটরিং। দেখো এখানেও এই ওয়ার্ডটা নাই হয়ে গেছে, বুঝছো? স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং, হ্যাঁ যারা এটা বলেছো ঠিক বলেছো, স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং। কারণ বর্তমানে অফিসগুলোতে তোমার যে কৃত্রিমভাবে মনিটরিং করা হচ্ছে, আমাদের যে কি বলা হয় ওটা, সিসি ক্যামেরা রয়েছে, এটার মাধ্যমে আমাদের এমপ্লয়ীদের কাজের গতি বেড়েছে, তাদের মনিটরিং করা যায় একদম অফিসের মেইন পয়েন্ট থেকে আর কি। ওকে, আচ্ছা, ইন্টারনেটের সংযোগ বৃদ্ধির কারণে কর্মসংস্থানের সৃষ্টি বেড়েছে, কর্মসংস্থান কমে গেছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। তো এটা আমরা বুঝতেই পারছি, এটা হবে আমাদের 1 ও 3, কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। ওকে, আচ্ছা এটা আমি বলে দিলাম, তো প্যারা নাই। আচ্ছা, তথ্য প্রযুক্তির জনগণের সংযুক্তি বাড়লে, দেখো এখানে হবে তথ্য প্রযুক্তি, বুঝতেছি না যে কি করেছে অপারেটর সাহেব, এত লেখাগুলো এত মিস্টেক করে রেখে দিয়েছে। তো যাই হোক, দেখো তথ্য প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে উৎপাদনশীলতা বাড়ে, নতুন কর্মদক্ষতা তৈরি হয়, নতুন কাজের সৃষ্টি হয়। বলো 15 নাম্বারটা কি হবে, দেখি 15 নাম্বার কি হয়, বলো। 14 বি। ওকে ঈশা, তো আমাকে 15 নাম্বারটা বলো, 15 নাম্বারটা কি হবে? 15 ডি। ওকে ওকে, ঠিক আছে, একদম সঠিক বলেছো, 15 ডি হবে। আচ্ছা, তারপরে দেখো আমার বলেছে নিচের অনুচ্ছেদটি পড়ে 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, আমি লেখাগুলো ঠিক করে দিচ্ছি, তো একটু দেখো, প্রশ্নের উত্তর দাও। ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য, আচ্ছা তৃতীয়, আচ্ছা এখানে আসলে লেখাগুলো উলটপালট হয়ে গেছে। ওকে, তো দেখো এখানে যেটা বলেছে, ইন্টারনেটের বিকাশের জন্য বর্তমানে তৃতীয় অন্য মানে এখানে যেটা হবে সেটা হবে হলো যে ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে বিশ্বের যে কোনো দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার মাধ্যমে, আচ্ছা বাচ্চারা আমার এই পাওয়ার পয়েন্টটাতে প্রচুর পরিমাণে লেখাগুলো বাগ দেখাচ্ছে, আমি একটু অন্য পাওয়ার পয়েন্টটা অন করি, এটা মনে হয় ফেটে গেছে, বুঝছো? এটা আসতেছে না ভালো মতন, তো একটু ওয়েট। ওকে বাচ্চারা, ব্যাড লাক, যে সবগুলোতেই পাই একই অবস্থা, তো কিছু করার নাই। আশা করি এটার কি ওই অবস্থা আছে নাকি, একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, সবগুলোর একই অবস্থা, বুঝছো? আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি 18 পর্যন্ত গিয়েছিলাম। তো দেখো এটা বলেছে ইন্টারনেটের বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়া সুযোগ সৃষ্টি হয়েছে। ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জনকে কি বলা হয়? নেটওয়ার্কিং, আউটসোর্সিং, ই লার্নিং। আচ্ছা, এটা হবে আমাদের ই লার্নিং। আচ্ছা, এটা হবে আমাদের ই লার্নিং। ওকে, এটা কি হবে? ই লার্নিং হবে। তো আমাকে একটু জানাও 16 নাম্বারটা কি হবে, যে ঘরে বসে অন্য দেশে কাজ করে দেওয়ার মাধ্যমকে কি বলা হয়? নেটওয়ার্কিং, হ্যাকিং,
আউটসোর্সিং নাকি ই লার্নিং? আচ্ছা, এটা ই লার্নিং হবে, কিন্তু আগেই বলে দেই এটা ই আর্নিং আছে, তো এটা ই লার্নিং হবে। ওকে, ই লার্নিং হবে। এটা কি হবে? ই লার্নিং। ওকে ওকে, 16C, ভেরি গুড। আউটসোর্সিং। আউটসোর্সিং বলতে কি বোঝায় বাচ্চারা? দেখো, আউটসোর্সিং বলতে বোঝায় সাধারণত কোনো প্রতিষ্ঠান যখন অন্য আরেকটা এমপ্লয় দ্বারা কাজ করায়, স্বাধীন এমপ্লয় দ্বারা কাজ করায়, তাকে বলা হয় আউটসোর্সিং। ওকে, তাকে কি বলা হয়? আউটসোর্সিং বলা হয়ে থাকে। আচ্ছা, তো একটু খেয়াল রাখবা। আচ্ছা, তারপরে দেখো, এই পদ্ধতি করা যায় ওয়েবসাইট উন্নয়নে, মাসিক বেতন ভাতার বিল, ওয়েবসাইটে তথ্য যুক্তকরণ। ঠিক আছে? আচ্ছা, এখানেও একটা প্রস্তুতকরণ হবে, এটা হবে মাসিক বিল ভাতার বিল প্রস্তুতকরণ। তো ওকে, এটা হবে মাসিক বিল ভাতার বিল প্রস্তুতকরণ। তো এটা নিচের কোনটি সঠিক হবে বলো তো? ওয়েবসাইটের উন্নয়ন, মাসিক বেতন ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটের তথ্য যুক্তকরণ। আমাদের 17 নাম্বারটা কি হবে বলো? ওকে, 17 নাম্বারটা বলো, 17 নাম্বারটা কি হবে? 17 নাম্বারটা বলো, 17 নাম্বারটা কি হবে? 17D। আচ্ছা, 17D, ভেরি গুড। 1, 2 এবং 3 সবগুলো হবে রাইট। একই সময়ে অনেকের সাথে যোগাযোগের মাধ্যম কোনটি? রেডিও, টেলিভিশন, টেলিফোন, সামাজিক যোগাযোগ সাইট। আচ্ছা, একই সময়ে অনেকের সাথে যোগাযোগ আমরা কোনটির মাধ্যমে করতে পারি? মানে যেখানে, আচ্ছা এখানে যেটা বুঝাচ্ছে সেটা একটু বুঝো। এখানে কি বুঝিয়েছে যে একই সময়ে অনেকের সাথে যোগাযোগ কোনটির মাধ্যমে আমাদের করা যায়? মানে যেখানে দুইজন ব্যক্তি একই সময় একাধিক মানুষের সাথে যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। ভালোভাবে প্রশ্নটা দেখে, একই সময়ে অনেকের সাথে যোগাযোগের মাধ্যম কোনটি? মানে একটা সময়ে তুমি একাধিক মানুষের সাথে যোগাযোগ করতে পারবা, এটা কোনটি? আচ্ছা, রেডিওটা কি একই সময়ে অনেকের সাথে যোগাযোগ করা যায়? না, রেডিওতে তো একজনই যোগাযোগ করে। তারপরে আমাদের বলেছে টেলিভিশনেও যোগাযোগ করা যায় না, টেলিফোনে সর্বোচ্চ 2 জন যোগাযোগ করতে পারে, তো এটা হবে আমাদের কি? সামাজিক যোগাযোগ মাধ্যম। ওকে, আচ্ছা তারপরে দেখো বলেছে আতিকুল CSE@yahoo.com, এটির @এর পরের অংশকে কি বলা হয় বলো? এটা কোনটা হবে? ওয়েবসাইট, ইউজার নেম, ডোমেইন নেম, কোনটি বলো? তো আমাকে 19 নাম্বারটা বলো দেখি। 19 নাম্বারটা কোনটা হবে বলো? 19 নাম্বারটা কোনটা হবে বাচ্চারা বলো? 18D। ওকে ওকে, 19-এর বি। ওকে, আচ্ছা একজন বলেছে 19-এর বি। তো ভালোভাবে একটু খেয়াল করো, @এর পরের অংশ মানে এই যে yahoo.com, এটাকে কি বলা হয় বলো? এটাকে বলা হয় ডোমেইন নেম, মানে আমাদের সি হবে। ঠিক আছে, ডোমেইন নেম। সাধারণত ওয়েবসাইটগুলোতে আমরা যে ওয়েবসাইটের নামগুলো দেখি তাদের প্রত্যেকটার আইপি অ্যাড্রেস থাকে। তো আইপি অ্যাড্রেসগুলো তো আমাদের পক্ষে মনে রাখা বেশ কঠিন, তাই আইপি অ্যাড্রেসের পরিবর্তেই নামগুলো দেওয়া হয় এবং এই নামগুলোকে বলা হয় আমাদের ডোমেইন নেম। ঠিক আছে, তো এটা হবে আমাদের ডোমেইন নেম। আচ্ছা, তারপরে দেখে এখানে হবে দ্বিমুখী যোগাযোগের ব্যবস্থা নয় কোনটি? ঠিক আছে, তো টুইটার, রেডিও, ইমেল, মোবাইল। ওকে, দ্বিমুখী যোগাযোগের ব্যবস্থা নয় কোনটি? আচ্ছা, তো আমরা জানি সাধারণত যোগাযোগ মাধ্যম 3টা ভাগে বিভক্ত। ঠিক আছে, একটা হলো একমুখী, আরেকটা হলো দ্বিমুখী, আরেকটা হলো উভয়মুখী আর কি। ঠিক আছে, তো তোমরা যদি দেখো একমুখী মানে শুধু একজনই কথা বলতে পারে, দ্বিমুখী মানে এক টাইমে একজন কথা বলবে আর একজন বলবে না, এটাকে বলা হয় দ্বিমুখী। ওকে, ও সরি, দ্বিমুখী মানে এটা না, দ্বিমুখী বলতে বোঝায় যে যেখানে দুজনই এক টাইমে যোগাযোগ করতে পারবে। তো আমাকে 20 নাম্বারটা বলো, দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা নয় কোনটি? টুইটার, ইমেল, মোবাইল, রেডিও। দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা নয় কোনটি বলো দেখি? 20 নাম্বারটা কোনটা হবে বলো? 20-এর বি। ওকে, 20-এর একজন বলেছ বি, তো দেখো এটা হবে রেডিও। ঠিক আছে, সাধারণত দেখো একটু খেয়াল করো, যেটা বললাম দ্বিমুখী যোগাযোগ বলতে বোঝায় যেখানে একই টাইমে দুইজনই যোগাযোগ করতে পারে, এটাকে আমাদের বলা হয় দ্বিমুখী যোগাযোগ। এখানে দ্বিমুখী হবে। তো টুইটারে সাধারণত একই টাইমে 2 জন করা যায়, তার মানে এটা দ্বিমুখী। ইমেলেও একই টাইমে 2 জন যোগাযোগ করতে পারে, তুমিও একটা SMS দিতে পারো, সাথে সাথে আরেকজন রিপ্লাই দিতে পারে। মোবাইলেও সেম, কথার মাঝেই কথা বলা যায়।
কিন্তু রেডিওতে এটা সম্ভব না। ওকে, তারপরে দেখো ব্যবসার একটি বড় খরচ হলো উৎপাদন, তারপরে হলো পণ্যের মজুত, বাজার বিশ্লেষণ। তো ব্যবসার একটি বড় খরচ হলো পণ্যের মজুত। আচ্ছা, তো এই এমসিকিউগুলো আমি একটু বলে দিচ্ছি। তো মোটামুটি এগুলা তোমরা পারবা, তো এগুলা আর দেখাচ্ছি না। আচ্ছা, এটা একটু বলে দেই যে ইপিওএস এটা কি। দেখো, এটা হলো বিয়ের সকল তথ্য সংরক্ষণ বা মনিটরিং। আচ্ছা, ইপিএস এর পূর্ণরূপও আছে, এই যে এটা একটু দেখো। ইপিএস এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। আচ্ছা, তো এইটা কি? এটা হলো এটা একটা সিস্টেম বা একটা সফটওয়্যার যেটা সাধারণত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের কাজের হিসাব নিকাশ রাখার জন্য, পণ্য মজুত করার জন্য ব্যবহার করে থাকে। তোমরা অবশ্যই অনেক ধরনের কি বলা হয় যে আমাদের যে যেমন স্বপ্ন রয়েছে, এরকম স্বপ্ন সুপার শপে গিয়েছো, তারপরে বাটা বা কোনো ব্র্যান্ডের দোকানে গিয়েছো, এই দোকানগুলোতে দেখবা যে প্রত্যেকটা পণ্য কিনলে সেখানে একটা স্ক্যান করে নিয়ে নেওয়া হয়, তাই না? তার তথ্যটা নিয়ে নেওয়া হয়। আসলে এই জিনিসটাই হলো আমাদের ইপিওএস, ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। ঠিক আছে, তো এই জিনিসটা কি? এইটা একটা সফটওয়্যার যেটা সাধারণত পণ্যের মজুদ, পণ্যের বেচাকেনা এইগুলো কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মনে রেখো। আচ্ছা, তারপরে ইপিওস তো বুঝাইলাম, তো এই জিনিসগুলা আপাতত থাক। মোটামুটি আমাদের এই জিনিসগুলো তোমরা পারবা। তো আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে আছে 2 বা ততোধিক কম্পিউটারের আন্তঃযোগাযোগকে কি বলা হয়? নেটওয়ার্ক, টপোলজি, ইমেল, ইন্টারনেট। ওকে, দেখো 2 বা ততোধিক কম্পিউটারের আন্তঃযোগাযোগকে বলা হয় আমাদের নেটওয়ার্ক। কি বলা হয় বাচ্চারা? নেটওয়ার্ক বলা হয়ে থাকে। আচ্ছা, এই অধ্যায়ের এমসিকিউগুলো একটু একটু তোমরা বলো দেখি। দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ, ঠিক আছে, একটু লিখে দেই। আচ্ছা, এখানে বুঝলাম না যে এরকম ভেঙে ভেঙে গেছে কেন ফন্ট, বুঝছো? দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ, 2 বা ততোধিক কম্পিউটারের আন্তঃযোগাযোগকে কি বলা হয়? নেটওয়ার্ক, টপোলজি, ইন্টারনেট, ইমেল। তো কোনটা হবে বলো? ওকে, তো এটা একটু বলো। ওকে, 2 বা ততোধিক কম্পিউটারের আন্তঃযোগাযোগকে কি বলা হয়? নেটওয়ার্ক, টপোলজি, ইন্টারনেট, ইমেল। কোনটা হবে বলো? ওকে, একজন বলেছো 2 এর ক। ওকে, ভেরি গুড, এটা হবে আমাদের নেটওয়ার্ক। একদম সঠিক বলেছো, এটা কি হবে? নেটওয়ার্ক। 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃস্থ যোগাযোগকে আমরা বলে থাকি নেটওয়ার্ক। আচ্ছা, কম্পিউটার পারস্পরিক যোগাযোগকে কি বলা হয়? টারেক্স, মডেম, হাইওয়ে, নেটওয়ার্ক। তো এটাও আমাদের কি হবে? নেটওয়ার্ক হবে। কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কি? রিসোর্স নেওয়া, রিসোর্স ভাগাভাগি করা, রিসোর্স দেওয়া, রিসোর্স বিক্রি করা। ঠিক আছে, এটা কি হবে? রিসোর্স বিক্রি করা। আচ্ছা, তো এটা হবে রিসোর্স ভাগাভাগি করা। কম্পিউটার নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হলো রিসোর্সগুলো কি করা? ভাগাভাগি করে নেওয়া। আচ্ছা, একটি কম্পিউটারের নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন? মানে একটি কম্পিউটারের নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন বলো, এটা কি হবে? চার নাম্বারটা বলো একটু। একটি কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কম্পিউটার প্রয়োজন 2টি। ঠিক আছে, এটা কয়টা হবে? 2টা হবে। ওকে, তো এটা একটু মনে রেখো, এটা কয়টা হবে? 2টা হবে। আচ্ছা, তো আশা করি সবাই ক্লিয়ার এই পর্যন্ত। আচ্ছা, তারপরে দেখো আমাদের বলেছে সার্ভার কি? শক্তিশালী কম্পিউটার, ক্লায়েন্ট, ইউজার, মিডিয়া। তো এটা হবে আমাদের শক্তিশালী কম্পিউটার, তাই না? আমরা জানি সার্ভার হলো একটা শক্তিশালী কম্পিউটার যেটা আমাদের বিভিন্ন ধরনের তথ্য বা রিসোর্স প্রোভাইড করে থাকে। আচ্ছা, নেটওয়ার্কে যে কম্পিউটার বিভিন্ন সেবা দান করে সেটিকে কি বলা হয়? নেটওয়ার্কে যে কম্পিউটারটি বিভিন্ন সেবা দান করে তাকে কি বলা হয়? সার্ভার, ক্লায়েন্ট, প্রোটোকল, টার্মিনাল। তো এটা হবে আমাদের সার্ভার। আচ্ছা, তো এটা তো বলেই দিলাম। কোন মিডিয়া থেকে তথ্য নিয়ে কম্পিউটারকে দেয়? কোনটি মিডিয়া থেকে তথ্য নিয়ে কম্পিউটারকে দেয়? ফাইবার অপটিক্যাল, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ইউজার, কোঅ্যাক্সিয়াল কেবল। তো একটু খেয়াল করো, কোনটি মিডিয়া, কোন মিডিয়াটি, এটা এখানে আসবে। আচ্ছা, তো কোন মিডিয়া তথ্য নিয়ে কম্পিউটারকে দেয়?
ফাইবার অপটিক্যাল, কোঅ্যাক্সিয়াল কেবল, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ইউজার। আচ্ছা, এটা হবে ইউজার। আচ্ছা, এখানে প্রশ্নগুলো আসলে ভেঙে গেছে বাচ্চা, বুঝছো? আমি এটা ঠিক মানে দেখেছিলাম, তো তখন ভাঙে নাই, বাট বোর্ডে আসার পরে জিনিসটা ভেঙে ভেঙে গেছে, অনেক কিছুই ভেঙে গেছে, এই জন্য কোশ্চেনগুলা এরকম দেখাচ্ছে আর কি। তো কিছু মনে করো না। তো মোটামুটি আমাদের মেইন কনসেপ্টগুলা এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তো এই পর্যন্তই ছিল আর কি তোমাদের আজকের ক্লাস। তো সবাই কি জিনিসটা বুঝতে পেরেছো নাকি আমাকে একটু জানাও বাচ্চারা। তো আজকে এই পর্যন্তই রাখছি, এবং কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। আর আগাচ্ছি না, তো একটু আমাকে জানাইও। সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? একটু আমাকে জানাও। ওকে, সবাই কি এই পর্যন্ত ক্লিয়ার? আমাকে একটু জানাও বাচ্চারা। ওকে, ঠিক আছে। তো মোটামুটি সবাই বুঝতে পেরেছো। তো ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং একটু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ বাচ্চারা, আসসালামু আলাইকুম।